হাতের গোশত খেয়ে হাড় চাবাচ্ছে। ভূত কথা শুনছেন রেডিও ফুর্তি 88 FM। ভূত কথায় আজকে আপনাদের জন্য অনেক ভয়ের অনেকগুলো ঘটনা আছে। শুরুতে একটা ছোট্ট একটা ঘটনা দিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের ভূত কথা। চলে যাচ্ছি ঘটনায়। আমার নাম শাহরিয়ার, বাসা নীলফামারী জেলা সদরে। আমি পড়াশোনার জন্য আমার জেলার পার্শ্ববর্তী জেলার একটা প্রতিষ্ঠানে অধ্যয়ন করি। এখানে আমি একটা মেসে থাকি। যখন প্রথম সেমিস্টার তখন একটা রুমে আমরা 3 জন ছিলাম, বাকি 2 জন আমার থেকে অনেক বড়। তারা তখন 7ম সেমিস্টারে পড়ে। তো রাত আনুমানিক 3টা, আমরা 3 রুমমেট ঘুমিয়েছিলাম। হঠাৎ আমার এক রুমমেট ভাইয়ের ঘুম ভেঙে যায়। উনি আমার বেডের দিকে তাকান এবং দেখতে পান আমি যেখানে শুয়ে আছি তার ওপরে ফ্যানের রডের সাথে একটা অবয়ব ঝুলছে। বলে রাখা ভালো, আমার 2 রুমমেট নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে এবং তারা দুজনেই দিনদার। তো যে ভাইটি প্রথমে অবয়বটি দেখে সে অনেক সাহসী মানুষ। সে সেটা দেখে তাকে সালাম দিল। তারপর সে তার বন্ধু আমার দ্বিতীয় রুমমেটকে ডাক দিল। তারা দুজনেই সেটা দেখতে পেল। তো সেটা ঝুলে আছে তো আছেই, আর অদৃশ্য হচ্ছে না। তারপর তারা আমাকে আস্তে করে ডাক দিল। আমি উঠে দেখি এই অবস্থা। তখন আমি ছোট ছিলাম, একদিক দিয়ে প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম, আবার একদিক দিয়ে বলা যায় ভয় পাইনি। একটা ঘোরের মাঝে আছে মনে হচ্ছিল। দেখে বিশ্বাস করতে পারছিলাম না আসলে কি এটা। অবিশ্বাস্য ব্যাপার লাগছিল আমার কাছে। প্রায় 30-40 সেকেন্ডের মতো জিনিসটাকে আমি ঝুলতে দেখেছি। তারপর সেটা অদৃশ্য হয়ে গেল। সে রাতে আমার আর ঘুম হয়নি। পরের দিনই আমি রুম চেঞ্জ করে ফেলি। পরে আমি জিনিসটার কারণ খুঁজতে ব্যস্ত হয়ে পড়লাম। সেই 2 বড় ভাইকে 1 সপ্তাহ ধরে অনেক জোরাজুরি করার পর বড় ভাই 2 জন ঘটনার কারণটা বলেন। জানায় যে এর আগেও এমন ঘটনা ঘটেছিল তাদের সিনিয়রদের সাথে। তাদের থেকে এই ভাইদের শোনা। তারা বলেন এই রুমে একজন আত্মহত্যা করেছিল, ঠিক ওই রডটার সাথে। তারপর থেকে হঠাৎ নাকি দেখা যেত অবয়বটাকে ওই অবস্থায়, কিন্তু কোনো ক্ষতি হতো না কারো। 1-2 মিনিট পর আবার উধাও হয়ে যেত। বড় ভাই 2 জন অনেক সাহসী এবং নামাজি ছিলেন, তাই তারা এসব ভয় পেতেন না। তারা জানতেন হঠাৎ এমন হবে, আবার নিজে থেকেই ঠিক হয়ে যাবে। তারপর তারা সেমিস্টার কমপ্লিট করে চলে যায়। এই ঘটনা জানা একমাত্র ব্যক্তি শুধু আমি এখনো এই মেসে আছি। আমি এই ঘটনাটি মেসের কারো সাথেই শেয়ার করিনি। আমি চাই না কেউ সেটা নিয়ে ভাবুক, চিন্তা করুক, আর সেটাকে দেখে ফেলুক। শুনে আসলাম আমাদের আজকের ভূত কথার প্রথম ঘটনাটি। কেমন লাগলো ঘটনাটি আমাদেরকে জানাবেন। অনেকেই আমরা জানি ভূত কথার যারা লিসেনার তারা বড় ঘটনা শুনতে চান। বড় ঘটনার পাশাপাশি কখনো কখনো ছোট ছোট ঘটনাও কিন্তু বেশ একটা ভয়ের একটা অনুভূতি জাগিয়ে তোলে, বা শুরুর দিকে অনেকটা ওয়ার্ম আপের মতো মনে হয় আসলে। যাই হোক, আমরা আরো অনেকগুলো ভয়ের ঘটনা আছে। আশা করি পুরো সময়টাতে আপনি সাথে থাকবেন, শুনতে থাকবেন রেডিও ফুর্তি 88 FM। আমরা এখন যে ঘটনাটি শুনবো, এই ঘটনাটি প্রচলিত কিছু ভয়ের ঘটনা আমরা শুনতে পাই। ছোটবেলায় এরকম একটা ঘটনা শুনেছিলাম আর কি। তো সেই ঘটনাটার সাথে কিছুটা সাদৃশ্য আছে। ছোটবেলায় কি শুনেছিলাম সেটা ঘটনা শুনে এসে তারপর বলছি। আমি রায়হান আকন্দ, টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার উত্তর আবাসিক এলাকা থেকে লিখছি। আমার পক্ষে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা সম্ভব না, তাই ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটি ঘটে আমার প্রতিবেশী এক আন্টির বড় ভাই আর তার সহকর্মীর সাথে। তারা ময়মনসিংহের একটি সরকারি অফিসে কর্মরত ছিলেন এবং তাদের দুজনেরই বাড়ি ঘাটাইল উপজেলার একটা গ্রামে। নাম প্রকাশ করতে ইচ্ছুক না থাকায় ঘটনাটিতে তাদের ছদ্মনাম করিম ও মফিজ ব্যবহার করছি। ঘটনা শুরুর আগে ঘটনাটি যে জায়গায় ঘটে তার একটু বর্ণনা দেই। ঘটনাটি ঘটে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কে। মহাসড়কটি মধুপুর উপজেলার শালগজারির প্রায় 10 কিলোমিটার বনের মাঝখান দিয়ে ময়মনসিংহ জেলার সাথে মিলিত হয়েছে। টাঙ্গাইল থেকে বনের প্রবেশ পথে প্রথমে পড়ে 25 মাইল নামক বাজার। তারপর থেকে বনের ভেতর দিয়ে রাস্তা শুরু। এরপর 10 কিলোমিটার রাস্তার আশেপাশে আর কোনো জনবসতি নেই। মাঝখানে ছোট একটা খাল, তারপর রসুলপুর নামক বাজার। এখন আসল ঘটনায় আসি।
ঘটনাটি ঘটে 2001-2 সালের দিকে। করিম পয়লা বৈশাখের 2 দিন আগে অফিসে দুপুরের খাবারের সময় মফিজকে বলে, পয়লা বৈশাখ তো ছুটি, তার আগের দিন অফিস করে বাড়িতে যাব। মফিজ বলে, আমিও তো যাব, তাহলে আসেন একসাথে মোটরসাইকেলে করে যাই। যেহেতু বের হতে হতে রাত হয়ে যাবে, দুজন একসাথে গেলে ভালোই হবে। তো পয়লা বৈশাখের আগের দিন অফিস শেষ করে বাড়িতে যাওয়ার জন্য সব গুছিয়ে বের হতে হতে প্রায় রাত 10টা বেজে গেছে। মফিজ ড্রাইভ করছে, করিম পেছনে বসে আছে। দুজনে গল্প করতে করতে জার্নিটা ভালোই এনজয় করছিল। এভাবে রসুলপুর পর্যন্ত পৌঁছানোর পর তারা দেখতে পায় রাস্তা আর আশপাশ ভেজা। কিছুক্ষণ আগেই বৃষ্টি হলে যেমন হয়। রাস্তায় কোনো যানবাহন তো দূরের কথা, ঝিঁঝি পোকার ডাক ছাড়া কোনো শব্দও নেই। হঠাৎই করিমের প্রচন্ড প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন পড়ে। সে মফিজকে বলে, ভাই আপনি খালের উপর কালভার্টে একটু দাঁড়াবেন, আমি একটু প্রাকৃতিক কাজ সারবো। মফিজ বলে, ঠিক আছে, আমি ওই ফাঁকে একটা সিগারেট খেয়ে নিই। করিম খালের পাড়ে জঙ্গলে প্রাকৃতিক কাজ সেরে পানি ব্যবহার করে এরপর পানিতে হাত ধোয়ার সময় তার হাতটা একটা বস্তুর ভেতর ঢুকে যায়। অমনি সে বস্তুটার ভেতর থেকে হাতটা বের করে লাইটার জ্বালিয়ে দেখতে পায় সেটা একটা গলিত লাশ, যার অর্ধেকটা পানিতে আর অর্ধেকটা ডাঙায়। অমনি সে ভয় মফিজকে ডাক দিয়ে বিষয়টা দেখায়। মফিজও দেখে ভয় পেয়ে যায়। তারা দুজন তাড়াতাড়ি রাস্তায় চলে এসে মোটরসাইকেলে উঠে বসে আবার যাত্রা শুরু করে। কিছু দূর যাওয়ার পর হঠাৎ একটা লোমশ হাত এসে মোটরসাইকেলের হেডলাইট চেপে ধরে। অমনি মোটরসাইকেলের স্টার্ট বন্ধ হয়ে যায়। তখন মফিজ মনে মনে ভাবে, হয়তো সে একটু বেশি ভয় পেয়েছে, তাই এমন হচ্ছে। এটা হয়তো তার হ্যালুসিনেশন। এটা ভেবে সে মোটরসাইকেল স্টার্ট করে চলতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর আবার সেই লোমশ হাত এসে মোটরসাইকেলের হেডলাইট চেপে ধরে। অমনি মোটরসাইকেল বন্ধ হয়ে যায়। এবার সে আরো ভয় পেয়ে যায়। সে ব্যাপারটা করিমকে বলে। করিম বলে, সেও নাকি শুধু কোনই পর্যন্ত একটা লোমশ হাত হেডলাইটে চেপে ধরতে দেখেছে। তখন দুজনেই ভয় পেয়ে দোয়া পড়তে থাকে। দোয়া পড়তে পড়তে আবার মোটরসাইকেল স্টার্ট করে চলতে শুরু করে। আরো 2 বার একইভাবে মোটরসাইকেল বন্ধ হয়ে যায়। এবার তারা উচ্চস্বরে দোয়া পড়তে পড়তে চলতে চলতে দূর থেকে দেখতে পায় অনেকগুলো দোকান, প্রায় সবগুলো বন্ধ থাকলেও একটাতে আলো জ্বলছে। এটা দেখে তারা একটু সাহস ফিরে পায়। দোকানের সামনে মোটরসাইকেল দাঁড় করিয়ে তারা দেখতে পায় সাদা চাদরে মোড়ানো এক বৃদ্ধ লোক দোকানে বসে আছে। তার সারা শরীর চাদর দিয়ে ঢাকা, শুধু মুখটা বের হয়ে আছে। তারা ভাবে দোকানে গিয়ে তাদের বিপদের কথা বলবে। যদি রাতটা কাটানোর কোনো ব্যবস্থা বৃদ্ধ লোকটা করে দেয়, তবে রাতটা এখানে কাটিয়ে সকালে বাড়ির পথে রওনা দেবে। তারা দোকানে গিয়ে 2 কাপ চা বৃদ্ধ লোকটির কাছে চায়। বৃদ্ধ লোকটি চাদরে মোড়ানো অবস্থায় ফ্লাক্স থেকে তাদের চা দেয়। তারা চা খেতে খেতে তাদের বিপদের কথা বৃদ্ধ লোকটির কাছে বলে, কিন্তু বৃদ্ধ লোকটি কোনো উত্তর দেয় না। যখন তারা চায়ের কাপ দিয়ে টাকা দেওয়ার জন্য হাত বাড়িয়ে দিয়েছে, তখন হঠাৎই বৃদ্ধ লোকটি চাদরের ভেতর থেকে একটা হাত বের করে তাদের দিকে হাত বাড়িয়ে বলে ওঠে, দেখো তো, এই হাতটা নাকি। তারা হাতের দিকে তাকিয়ে দেখে এই হাতটাই সেই লোমশ হাত যেটা রাস্তায় তারা বারবার দেখেছে। তারা এটা দেখে ভয়ে দৌড়ে মোটরসাইকেলে উঠে পড়ে। মোটরসাইকেল স্টার্ট করে তখন বৃদ্ধ লোকটি পেছন থেকে বলতে থাকে, তোদের কপাল ভালো, আজ বেঁচে গেলি। তারপর মোটরসাইকেল আর বন্ধ হয়নি। তারা খুব স্পিডে মোটরসাইকেল চালিয়ে মফিজের বাড়িতে পৌঁছে বাড়ির উঠোনে করিম অজ্ঞান হয়ে যায়। মফিজের অবস্থা তখন খারাপ। তারপর মফিজের বাড়ির লোকজন বের হয়ে মাথায় পানি ঢেলে করিমের জ্ঞান ফেরায়, মফিজকে সুস্থ করে তোলে। এরপর কয়েকদিন তাদের দুজনেরই জ্বর ছিল। তারপর সুস্থ হয়ে ছুটি শেষে অফিসে যাওয়ার পথে কৌতূহলবশত তারা খালের পাশে গিয়ে দেখে ওখানে কোনো লাশের চিহ্নও নেই। আর খালের থেকে আনুমানিক যতটুকু দূরত্বে তারা দোকান দেখেছিল, ওখানে তো দূরে থাক, তার 1 কিলোমিটার আগে পরেও কোনো দোকান নেই। এমন ঘটনা কেন তাদের সাথে ঘটলো, এর কোনো ব্যাখ্যা তারা আজও পায়নি। ভূত কথা। বলছিলাম ছোটবেলায় শোনা কিছু ঘটনার সাথে মিলে যায় এরকম কিছু ঘটনা শুনেছিলাম যে কোনো একটা মানুষ দৌড়ে যাচ্ছে
বা গাছে উঠছিল, একটা লাল পা দেখে তারপর সে ভয় গাছ থেকে নেমে যায়। তারপর তাকে রাস্তায় কারোর সাথে দেখা হয়, তাকে জিজ্ঞেস করে কেন দৌড়াচ্ছ, সে বলে একটা লাল পা দেখে দৌড়াচ্ছি। তো তখন যে তাকে জিজ্ঞেস করে সে তার পা বের করে দেখিয়ে বলে যে দেখো তো এই লাল পাটা কিনা। তো এরকম করতে করতে সে আরো ঘরে যায়, ঘরে যাওয়ার পরও সেই একই ঘটনা ঘটে। ঘরে যে থাকে সেও তাকে বলে দেখো তো এই লাল পাটা কিনা। শেষ পেশে অজ্ঞান হয়ে যায় এরকম আর কি। তো এই ঘটনাটা শুনতে শুনতে সেই ঘটনাটার কথা মনে পড়ে গেল, এবং আরো একটা ভয়ের ঘটনা মনে পড়ে গেছে। সেটা আসলে ভয়ের ঘটনা কি, এই ঘটনাটা বড় বড় কাজিনরা ছোটদেরকে অনেক সময় ভয় দেখানোর জন্য এরকম ঘটনা বলতো যে এক চোর, সে হচ্ছে এক মহিলার হীরের আংটি চুরি করতে গিয়ে তার আঙুল কেটে ফেলে। তা অনেক বছর পর সেই জায়গায় এসে সে একটা ঘরে পানি খেতে যায়। তো পানি খেতে গিয়ে দেখে যে যে মহিলা তাকে পানি দিচ্ছে সেই মহিলার একটা আঙুল কাটা। তো যাই হোক, সেই ঘটনাটার শেষটা যারা জানেন তারা বুঝতে পারবেন কি ছিল, আর যারা জানেন না তাদের জন্য আসলে এই মুহূর্তে দুঃখ প্রকাশ করা ছাড়া কিছু করার নেই। আমরা আরো অনেকগুলো ভয়ের ঘটনা শুনবো, আশা করি পুরো সময়টা সাথেই থাকবেন। আমি জসিম, খুলনা থেকে। ঘটনাটি ঘটে তৎকালীন খুলনা জেলার বাগেরহাটের মহকুমার একটি জায়গায়। ঘটনার সঠিক সময়কাল জানা যায়নি, তবে ঘটনাটি ভারত পাকিস্তান দেশভাগের কিছু বছর পরের ঘটে। আমি আমার মায়ের কাছ থেকে ঘটনাটি শুনেছি। আমার মায়ের নানুর সাথে ঘটনাটি ঘটেছিল। তিনি পেশায় একজন ধান ব্যবসায়ী ছিলেন। যেহেতু তিনি ব্যবসায়ী ছিলেন, তাকে ধানের মৌসুমে ধান ক্রয়ের জন্য বিভিন্ন হাটে যেতে হতো। তার এই কাজে সহযোগী হিসাবে তার একজন ভাগ্নের সাথে থাকতো। একদিন তারা দুজন তাদের বাড়ি থেকে নদীপথে অনেক দূরে একটা হাটে ধান কিনতে যায়। সে হাটটি সন্ধ্যার আগেই উঠে যেত। দুর্ভাগ্যবশত তাদের সেখানে পৌঁছাতে রাত হয়ে যায়। ওখানে গিয়ে তারা হাটের কোনো লক্ষণই দেখতে পেলেন না। নির্জন একটা জায়গা। কিন্তু তারা যেহেতু অনেক দূর থেকে ধান কিনতে এসেছে, তাই তারা চিন্তা করলো কাল বিকালে তো আবার হাট বসবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করতে থাকি। ধান বহনের জন্য তাদের বড় একটি নৌকা ছিল। তারা তখন নৌকাটি ঘাটে বেঁধে ঘুমিয়ে পড়ে। তারা দুজন নৌকার দুপাশে ঘুমায়। মাঝরাতের দিকে যিনি মামা, তার ঘুম ভেঙে যায়। তখন তাকে কি যেন একটা দীর্ঘ দেহী অবয়ব সজোরে নৌকা থেকে চেপে ধরে। তিনি তখনও বুঝতে পারছিলেন না আসলে সেটা কি। তিনি শরীরের সমস্ত শক্তি দিয়ে সেটাকে প্রতিহত করার চেষ্টা করছিলেন, কিন্তু তিনি তার শক্তিতে পেরে উঠছিলেন না। না পেরে তিনি প্রচন্ড জোরে গোঙানি দিতে লাগলেন। এতে তাদের ভারী নৌকাও কিছুটা নড়ে যাচ্ছিল। এই শব্দেই হঠাৎ তার ভাগ্নের ঘুম ভেঙে যায়। তিনি তার মামাকে ডেকে বলে, মামা কি হয়েছে? তখনই সেই অশরীরীটা তাকে ছেড়ে দিয়ে চলে যায়। কিন্তু যাবার বেলায় সেটি নৌকার এক মাথা কিছুটা ভেঙে দিয়ে যায়। তখন মামা তার ভাগ্নেকে কোনো কথা না বলে সরাসরি নৌকার খুঁটি তুলতে বলে, আর বলে এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। তিনি তার ভাগ্নেকে এত সময় যা ঘটেছে তার কিছুই বলেনি, তবে তিনি খুব ভয় পেয়েছিলেন। এরপর তারা বাড়ি চলে আসেন এবং ভয়ের কথা কাউকে না বলে তিনি শ্বশুরবাড়ির দাওয়াত খেতে যান। সেখানে গিয়ে তিনি হাঁসের মাংস খান। মূলত সেখান থেকেই তার অসুস্থতাটা শুরু হয়। এভাবে অনেক দিন তিনি ভুগতে থাকেন। প্রায় 3.5 বছর পর একজন কবিরাজের কাছে তাকে নিয়ে যাওয়া হয়। কবিরাজ তার নাভি থেকে সেই হাঁসের মাংস বের করেন। ততদিনে তার খারাপ অবস্থা হয়ে এসেছিল। তারপর তিনি বাড়ি চলে আসেন। তিনি যেহেতু ব্যবসায়ী ছিলেন, তাই তার আর্থিক অবস্থা মোটামুটি ভালোই ছিল, যে কারণে তার নিজস্ব টিনের ঘর ছিল, যা সে সময় আসলে খুবই দুর্লভ ছিল। তিনি একদিন রাতে তার সেই টিনের ঘরে শুয়েছিলেন। তার স্ত্রী, সন্তান তার শ্বশুরের মৃত্যুর খবর শুনে তাকে দেখতে গিয়েছিল। তিনি অসুস্থতার কারণে যেতে পারেননি। তারা সবাই সেদিন আর বাড়ি ফিরতে পারেনি, তাই তিনি তখন একাই বাড়িতে ছিলেন। রাতে ঘুমন্ত অবস্থায় তার টিনের চালে কে যেন হঠাৎ ভীষণ জোরে একটা থাপ্পড় দেয়। থাপ্পড়ের শব্দ এতটাই বিকট ছিল যে তিনি এতটাই ভয় পেয়ে যান। মার ভাষ্যমতে তিনি জোরে একটা চিৎকার দেন, আর সেই চিৎকারেই তিনি হার্ট ফেল বা হার্ট অ্যাটাক করে সাথে সাথেই মারা যান। পরের দিন সকালে সবাই এসে তাকে মৃত অবস্থায় পায়। তার দাফন কাফন শেষে
কিছুদিন পর তার আত্মীয় স্বজনরা আবার কবিরাজের কাছে যান এবং যাবতীয় বিষয় খুলে বলেন। কবিরাজ তাদের বলেন, টিনের চালের থাপ্পড় সেই অবয়বটি দিয়েছিল যেটি সেই হাটে ধান কিনতে গিয়ে নৌকায় ঘুমন্ত অবস্থায় তাকে চেপে ধরেছিল। আসলে হাটের জায়গাটা আগে একটা শ্মশান ঘাট ছিল। দেশভাগের পর সেখানে আশেপাশে কোনো লোক থাকতো না, অনেক দিন পরিত্যক্ত অবস্থায় ছিল। তাই সেখানে শুধু দিনের বেলা অল্প সময় হাট বসতো। সন্ধ্যার আগেই সবাই চলে যেত। সে হাট থেকে এই পর্যন্ত 3.5 বছর অশরীরীটা তার পিছু লেগেই ছিল এবং শেষ পর্যন্ত তাকে নিয়েই ছাড়ল। ভূত কথা। আসলে প্রথমে যখন ঘটনাটা পড়ছিলাম তখন আমার কাছে মনে হয়েছিল যে জাস্ট লাস্ট এপিসোডে আমরা যে ঘটনাগুলো পড়েছিলাম তার মধ্যে থেকে একটা ঘটনা, যে বোবা ধরেছে, এই ধরনের একটা জিনিস। কিন্তু শেষ মুহূর্তে এসে পুরো জিনিসটাই ভিন্ন হয়ে গেল। ওই যে অনেক সময় বলা হয় না যে কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে এইসব অশরীরী বা যাই বলেন না কেন এদের একটু বাসস্থান থাকে, আর এই সকল জায়গায় যদি তাদের অনিচ্ছাকৃত শর্তে আপনারা প্রবেশ করে ফেলেন তাহলে তার পরিণতি আসলে ভালো হয় না। যাই হোক, অনেক ভয়ঙ্কর একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই ধরনের কোনো ঘটনা যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে লিখে পাঠাবেন। আমাদের লিখে পাঠানোর ঠিকানা bhutkotha@radiofurti.fm। আপনি চাইলে আমাদের স্টুডিওতে সরাসরি আপনার ঘটনা শেয়ার করতে পারেন অথবা আপনি অডিও ক্লিপ পাঠাতে পারেন। তবে অবশ্যই আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নম্বরটি উল্লেখ করবেন যাতে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারি। চলছে রেডিও ফুর্তি 88 FM, শুনছেন ভূত কথা। আসলে আত্মহত্যা জিনিসটা সকল ধর্মেই এটার উপরে নিষেধাজ্ঞা আছে, কারণ আত্মহত্যা মহাপাপ। আর এই আত্মহত্যা শুধু যে করে তার জন্যই যে ক্ষতি ডেকে আনে তা কিন্তু না, তার আশেপাশে সবার জন্য একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে আসে। এটা অনেক সময় শারীরিকও হতে পারে, অনেক সময় মানসিক, আবার অনেক সময় কিছু অলৌকিক অশরীরিক ঘটনাও হতে পারে। আমরা এই ধরনের একটা অদ্ভুত ঘটনা আপনাদের সাথে এখন শেয়ার করব। আমি সওগাত জাহান সৌরভ। এটা আমার ফ্রেন্ডের পরিবারের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। তার নাম মঞ্জু। তার চাচার নাম আব্দুল জব্বার। তিনি তার পত্নীকে অসাধারণ ভালোবাসতেন, বাট তাদের এই ভালোবাসা বেশি দিন স্থায়ী হতে পারেনি। বিয়ের অল্প দিনের মধ্যেই তার স্ত্রী মারা যান। এটা মেনে নেওয়া তার জন্য অসম্ভব ছিল। আবার তার স্ত্রী মৃত্যুর পূর্বে 6 মাস অন্তর অন্তর তার বাবা এবং তার মা মারা যান। পরপর মা, বাবা, স্ত্রী এই 3 পরম মানুষ মারা যাওয়ার কারণে তার অবস্থা ছিল এই যে তিনি জীবিত থেকেও মৃতপ্রায়। বিশেষ করে তার স্ত্রীর মৃত্যু তার কাছে অসহনীয় হয়ে উঠেছিল। তিনি মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েছিলেন। তখন পরিবারের অন্যরা তাকে নিয়ে টেনশন করছেন, কেননা তিনি প্রায় সুইসাইড অ্যাটেম্প করতেন। প্রতিদিনই তাকে পাহারায় রাখতে হতো, তার ঘর প্রায় চেক করতে হতো। এভাবে কিছুদিন যাওয়ার পর তিনি কিছুটা নর্মাল হলে তার বাইরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা উঠে যায়। এই নিষেধাজ্ঞা রহিত হওয়ার কারণে তার জীবনের অন্তিম মুহূর্ত চলে আসে। আব্দুল জব্বার বাজার থেকে কীটনাশক নিয়ে আসেন এবং পান করার মাধ্যমে যথারীতি তার মৃত্যু হয়। চাচার আত্মহত্যা করার কিছুদিনের মধ্যেই কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে। আমার ফ্রেন্ডের মা প্রথমে এই বিষয়টি লক্ষ্য করেন। তিনি গভীর রাত্রে মেয়ে ছেলের কথা বলার আওয়াজ শুনতে পেতেন। প্রথম তিনি চোর মনে করতেন, কিন্তু কিছুদিন পর বুঝতে পারেন এটা তার দেবরের গলার শব্দ। অল্পদিন পর এই ইনসিডেন্টটি বন্ধ হয়ে যায়। তিনি আর কারোর সাথে এই ঘটনাটা শেয়ার করেনি। গ্রামের ঘরগুলোতে যেরকম ঘরের মধ্যে বেড়া দিয়ে পার্টিশন থাকে তেমনি ওই ঘরটাও ছিল সেরকম। তিনি এবার লক্ষ্য করলেন পার্টিশনের ওধার থেকে কেউ ধাক্কাধাক্কি করছে, এমনটা তার কাছে মনে হতে লাগলো। তিনি তার স্বামীকে বিষয়টি বললে তিনি উড়িয়ে দেন, কিন্তু এক রাতে ঘরের ওই দেয়ালটিতে ধাক্কা মারার শব্দে তার ঘুম ভেঙে যায়। তিনি আস্তে করে তার স্বামীকে ধাক্কা দিলেন। তিনি উঠে পড়েন এবং দুজনেই ধাক্কাধাক্কির প্রচণ্ড শব্দ শুনতে পান। আমার ফ্রেন্ডের বাবা প্রচণ্ড সাহসী হওয়ার কারণে তিনি দ্রুত উঠে পার্টিশনের ওপাশে যান। কিন্তু আশ্চর্যের বিষয় যে তিনি সেখানে কিছুরই অস্তিত্ব পেলেন না। বিষয়টা প্যারানর্মাল বুঝতে তাদের অসুবিধা হয়নি।
পরদিন তারা একজন হুজুরকে ডেকে সব বিষয় খুলে বলেন। তিনি বললেন, যেহেতু ওনার অর্থাৎ আব্দুল জব্বার সাহেবের মৃত্যু স্বাভাবিক নয় এবং ধর্মীয় পরিপন্থী বলে তার আত্মা এখনো অতৃপ্ত, তাই এরকম হচ্ছে। এই বলে তিনি কিছু পরে ফু দিলেন ঘরের বিভিন্ন স্থানে। সে রাতে আর কিছু হয়নি। পরদিন রাত্রে আমার ফ্রেন্ডের বাবা রাত 11টার দিকে বাথরুমে যাওয়ার জন্য বাইরে বের হলেন, হাতে টর্চ নিয়ে, কেননা বাথরুমটা বাড়ির বাইরে ছিল। গ্রামে যেরকম হয় আর কি। বাথরুম থেকে আসছেন না অনেক সময় হয়ে গেছে বলে আমার ফ্রেন্ডের মা বাইরে আসলেন, কিন্তু ওনার স্বামীর কোনো লক্ষণ নেই। কিন্তু ভয় পেয়ে গেলেন এবং পাশের ঘরে আমার ফ্রেন্ডের চাচাকে ডাকেন। তিনি আমার ফ্রেন্ডকে নিয়ে ওই বাথরুমের কাছে যান, কিন্তু বাথরুমের ভেতরে কাউকে দেখতে পান না। দেখেন যে বাথরুমের ফ্লোরে টর্চ লাইট এবং সিগারেটের টুকরা পড়া। এমন সময় তারা কিছু একটা দ্রুত টেনে নিয়ে গেলে যেরকম শব্দ হয় সেরকম শব্দ পেলেন। তারা দুজনেই ভয় পেলেন এবং তারপরও তারা আশেপাশে খুঁজতে লাগলেন। কিছু করতে না পেরে তারা ওই হুজুরের শরণাপন্ন হলেন এবং হুজুর বিষয়টি জেনে বললেন তিনি কোরআন খতমের ব্যবস্থা করেছেন আর তারা যেন আশেপাশে খুঁজে দেখতে থাকেন। আমার ফ্রেন্ড আর তার চাচা কিছু সময় খোঁজার পর পুকুরের ওই পারে একটা হিন্দু বাড়িতে গেলেন। তারা ওই বাড়িতে গিয়ে আশ্চর্য হলেন। আমার ফ্রেন্ডের বাবা কাদা মাখা অবস্থায় ওই বাড়ির উঠোনে বসে আছেন আর তার পাশে ওই বাড়ির লোকজন দাঁড়িয়ে। কিভাবে কি হলো কিছুই বুঝতে পারছেন না। তারপর ওই বাড়ির একটা মেয়ে বলল, আমি বাইরের কলে পানি নিতে আসলে ওনাকে কাদা মাখা অবস্থায় ওইরকম দেখে ভয় পেয়ে চিৎকার দিই। আমার চিৎকার শুনে সবাই আসলে ওনাকে এই অবস্থায় দেখতে পায়। তারপর সবাই ওনাকে বাড়িতে নিয়ে আসলেন এবং পরিপাটি করে পানি টানি খাইয়ে স্বাভাবিক করে তুললেন। তারপর ওনার কাছ থেকে যা শোনা গেল তা হচ্ছে এরকম যে তিনি বাথরুমে প্রবেশ করার পূর্বে ওনাকে কেউ ডাকছে বলে মনে হলো। তারপর তিনি ঘুরে তাকালেন, একটা বাতাসের ঝাপটা পেলেন। তারপর তার আর কিছু মনে নেই। কিছু সময় পর উনি নিজেকে আবিষ্কার করেন বাড়ির পুকুরটির পাড়ে। তিনি ওঠার চেষ্টা করলে ওনার মনে হলো কেউ তাকে চেপে ধরেছে। তারপর তিনি আবার তার কন্ট্রোল হারিয়ে ফেললেন। তারপর নিজেকে আবিষ্কার করেন ওই প্রতিবেশীর হিন্দুর বাড়িতে। পরদিন বাড়িতে অনেক দোয়া দুরুদ পড়া হয় এবং অনেক ইসলামিক ফর্মালিটিস পালন করা হয়। তারপর আর এমন কখনোই হয়নি। ভূত কথা। ঘটনার একটা জিনিস আমার কাছে খুব অবাক লাগলো, যে তিনি নিজের পরিবারের মানুষের সাথে কিসের রাগ খাটাচ্ছিল, যার জন্য আমাদের লিসেনারের ফ্রেন্ডের বাবাকে এভাবে টেনে হেঁচড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেল। এটা কি ওই রাগ যে তাকে অনেকদিন বেঁধে রেখেছিল বা তাকে ঘরের বাইরে যেতে দিত না? এটা কি সেই ছিল, নাকি অন্য কোনো অশারীরিক কিছু তার ভাইয়ের বেশ ধরে তাদের কাছে এসেছিল তাদের ক্ষতি করার জন্য? যাই হোক, আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আর এই ধরনের ঘটনা থাকলে আমাদেরকে লিখে পাঠাবেন। আমাদের লেখার ঠিকানা bhutkotha@radiofurti.fm। এছাড়া আপনি চাইলে আমাদের স্টুডিওতে সরাসরি এসে আপনার ঘটনা শেয়ার করতে পারেন, অথবা আপনি অডিও ক্লিপ পাঠাতে পারেন। তবে অবশ্যই আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নম্বরটি উল্লেখ করবেন। চলছে রেডিও ফুর্তি 88 FM, শুনছেন ভূত কথা। শুনছেন রেডিও ফুর্তি 88 FM। আমরা শুনবো এখন আরো একটা ঘটনা। এই ঘটনাটি শুনতে শুনতে আপনার কাছ থেকে চাইবো আপনার জীবনের কোনো সেরা ভয়ের ঘটনা কিংবা কোনো প্যারানর্মাল ঘটনা যদি আপনি জেনে থাকেন, শুনে থাকেন এবং সেটা যদি লিসেনারদের শোনাতে চান, অবশ্যই আমাদেরকে মেইল করে পাঠিয়ে দেবেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরের ঘটনায়। ঘটনার শেষে আবারও ফিরে আসছি। আমি মোহাম্মদ ওয়াফিউজ্জামান। আজকে আমার পরিচিত ফারুক সাহেবের কাছ থেকে শোনা একটি ঘটনা শোনাবো। ঘটনাটি তার নানি বাড়িতে ঘটেছিল 1978 সালে। ফারুক সাহেব পড়ালেখার সূত্রে তার নানির বাড়িতে থাকতেন। সেখানে তার মামা এবং খালা থাকতেন, আর তার নানা থাকতেন শহরে। তাদের পরিবার খুবই সচ্ছল ছিল, যার ফলে তারা পার্শ্ববর্তী এলাকা থেকে একটি গৃহকর্মী রাখেন। গৃহকর্মী প্রথম থেকেই সততা আর নিষ্ঠার সঙ্গে ফারুক সাহেবের নানির বাড়ির সকল কাজ করছিল।
গৃহকর্মীদের কাজ বলতে আমরা যা বুঝি রান্না করা, কাপড় ধোয়া, ঘরবাড়ি পরিষ্কার করা এবং প্রয়োজনীয় আসবাবপত্র রক্ষণাবেক্ষণ করা। সেই গৃহকর্মী বা কাজের মেয়ে খুবই নিষ্ঠার সঙ্গে তার কাজ করছিল। ফারুক সাহেবের নানি অধিকাংশ সময় অসুস্থ থাকতেন, যার ফলে কাজের মেয়েকে সবকিছু দেখাশোনা করতে হতো। বাড়িটি ছিল বিশাল বড়। প্রতিবেশীরা বিভিন্ন জিনিস চুরি করে নিয়ে যেত, যেমন গাছের সুপারি, নারিকেল, এমনকি পুকুরের মাছ তারা চুরি করে নিয়ে যেত। কিন্তু যখন থেকে কাজের মেয়েটি কাজ করা শুরু করলো, তখন সে সবকিছু দেখে রাখত। বেশ কিছুদিন যাওয়ার পর একদিন মাগরিবের আজানের পর নানির কাছে প্রতিবেশী এক মহিলা চাল ধার নিতে আসেন। গ্রাম্য রীতি অনুযায়ী মাগরিবের পর কোনো লেনদেন অমঙ্গলজনক। সেদিন ফারুক মিয়া সহ সকলে পড়াশোনা শেষ করে একসঙ্গে খেতে বসল। নানি বাড়ির পেছন দিকে বেশ কিছু অঞ্চল জুড়ে নারিকেল গাছ, বাঁশঝাড় এবং সুপারি গাছ দ্বারা আবৃত। যখন সবাই খেতে বসলো, তখন বাঁশঝাড় থেকে তীব্র বাঁশির আওয়াজ আসা শুরু করলো। সবাই ভাবল হয়তো কোনো রাখাল বাঁশি বাজাচ্ছে। তাদের কাছে ব্যাপারটি স্বাভাবিক লেগেছিল। শুনেছি ফারুক সাহেব এবং তার মামা রাত 2টা পর্যন্ত সেই বাঁশঝাড়ের ভেতরে ঘুরঘুর করত, কিন্তু বাঁশির আওয়াজ থামছিল না। সবাই একটু ভয় পেয়ে গেল। তারপর মামার সঙ্গে ফারুক মিয়া একটা লাঠি আর হারিকেন নিয়ে বাড়ির পেছনে বাঁশঝাড়ে দেখতে গেল সেখানে কি হচ্ছে, কে বাজাচ্ছে বাঁশি। যখন তারা সেখানে পৌঁছালো, দেখতে পেল একটা কুচকুচে কালো বড় সাইজের বিড়াল তাদের পথে ঘুরঘুর করছে। বিড়ালটাকে দেখে ফারুক সাহেব তার হাতে থাকা লাঠি দিয়ে আঘাত করে, কিন্তু লাঠির আঘাত বিড়ালের গায়ে না লেগে মাটিতে লাগলো এবং বিড়াল হাওয়ায় মিশে গেল। সবাই তো রীতিমতো অবাক। বাঁশঝাড়ে প্রবেশ করার পর থেকে শুরু হলো তীব্র ঝড়। এমন ঝড়ছে বাঁশঝাড় ভেঙে আমাদের মাথায় পড়বে বলে মনে হচ্ছিল। ফারুক সাহেব একটু ভীত হয়ে গেলেন এবং আল্লাহর নাম নিয়ে ঘরে ফিরে আসলেন। ওই দিন দোয়া দরুদ পড়ে তারা শুয়ে পড়েন। ঠিক পরদিন সবাই নামাজ পড়ে পড়ার টেবিলে যেই বসলো, হঠাৎ আচমকা ঝড় শুরু হয়ে গেল এবং বাড়িটি কাঁপা শুরু করলো। ঘরের চালের ওপর ধূপধাপ শব্দ শুরু হলো। মনে হলো অনেকগুলো বানর ঘরের চালের ওপর লাফাচ্ছে। আবার ঘরের চালে অনবরত ঢিল মারা হচ্ছে। সবাই মুহূর্তের মধ্যেই অনেক ভয় পেয়ে যায়। তারপর নানি দোয়া দরুদ পড়তে লাগলেন। কিছুক্ষণ পর সব স্বাভাবিক হলো। এভাবে দ্বিতীয় দিন পার হলো। তৃতীয় দিন সবাই বোঝার চেষ্টা করলাম যে গত 2 দিন ধরে কি হচ্ছে। সবাই মিলে সিদ্ধান্ত নেয় মামার বেশ কয়েকজন বন্ধু মিলে আজ রাতে পাহারা দেবে। মামার কয়েকজন বন্ধু বাড়ির বাইরে পাহারা দিতে লাগলো, কয়েকজন বাড়ির ভেতরে। বেশ কিছুক্ষণ পাহারা দেওয়ার পর ভেতর থেকে একজন বন্ধু বলে উঠল, কিরে কই গেলি, ভয় পাইছিস নাকি? জিনকে সম্বোধন করে অনেক গালিগালাজ করে সে মজা করে। তারপর হঠাৎ করে কি যেন তার গালে তীব্রভাবে একটা থাপ্পড় মারে, কিন্তু সে বুঝতে পারে না যে কে তাকে এত জোরে মেরেছে। থাপ্পড়ের চোটে সে খাট থেকে পড়ে গিয়েছিল। সামনের কয়টি দাঁত পড়ে যায় মামার বন্ধুর। আগের মতোই চালের অনবরত ঢিল মারা শুরু হয় এবং জন্তু জানোয়ারের লাফালাফি শুরু হয়। সে সময় সেদিন সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। সবাই সেদিন রাতটুকু বাড়িতে অবস্থান করে, পরদিন সকালে যার যার বাড়ি চলে যায়। চতুর্থ দিন ফারুক সাহেবের নানা ঢাকা থেকে গ্রামে আসে। নানা ঘটনা শুনে এর সমাধান কিভাবে করতে হবে এ নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দেন। নানা ফারুককে নিয়ে এক স্বনামধন্য হুজুরের কাছে যান। হুজুরের কাছে যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়। পথের মধ্যেই তাদের সঙ্গে কিছু ঘটনা ঘটে। তারা যখন একটা সাঁকো পার হতে যাচ্ছিল, তখনই কে যেন সাঁকো ধরে নাড়াচ্ছিল। ফারুক সাহেব ভয় পেয়ে গেলে নানা তাকে বলে, ফারুক জোরে জোরে আয়াতুল কুরসি পড়। ফারুক সাহেব তাই করলেন এবং তারা সাঁকো পার হলেন। কিছু দূর হাঁটার পর একজন লোক তাদের জিজ্ঞাসা করেন, ভাই আপনারা কোথায় যাবেন এত রাতে এখানে? নানা বললেন, আমরা হুজুরের বাড়িতে যাব, একটা সমস্যা নিয়ে তার কাছে এসেছি। তারপর সেই লোকটি তাদের হুজুরের বাড়িতে নিয়ে গেল। তারা হুজুরকে সব ঘটনা খুলে বলেন। হুজুরকে সঙ্গে করে তারা ওই দিন রাত্রেবেলা বাড়িতে আসলেন।
হুজুর বাড়িতে প্রবেশ করার আগেই সবাইকে হুকুম দিলেন সবাই অজু করে আসেন এবং মনে মনে দোয়া কালাম পড়া শুরু করেন। ওই দিন সন্ধ্যা থেকেই জিনের অত্যাচার শুরু হয় এবং হুজুর বাড়িতে ঢোকার পর থেকেই মাত্রা আরো বেড়ে গেল। ঘরের চালের উপর মনে হচ্ছিল শিলাবৃষ্টি হচ্ছে। বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা, রক্ত ঘরের ভেতরে কে যেন ফেলে দিচ্ছিল। তারপর হুজুর একটা পবিত্র জায়গা দেখে তাতে জিনকে হাজির করে। তারপর জিন বলে তাকে প্রতিবেশী একজন বলেছিল যে এ বাড়িতে কাজের মেয়েটির ওপর কালো জাদু করতে। সেই কালো জাদুর কারণে কাজের মেয়ে নাকি অনেক দিন ধরে অসুস্থ ছিল এবং কোনো খাবার খেতে পারত না। খাবারের ভেতরে ময়লা আবর্জনা ঢুকে যেত। কাজের মেয়েটি তার বাড়ি ঘর সব ভুলে গিয়েছিল, যেন ফারুক সাহেবের নানি বাড়িটি তার বাড়ি। সবাই গৃহকর্মীটিকে পরিবারের সদস্য বলেই মনে করত, যার ফলে অত্যাচার সহ্য করেও সে এই বাড়িতে ছিল। হুজুর বেশ কয়েকদিন চেষ্টা করে সে কালো জাদু কাটিয়ে দেয়। কাজের মেয়েটি সুস্থ হয়ে যায় এবং আগের মতোই খাওয়া দাওয়া করতে পারছিল। মূলত সম্পদের লোভে এই বাড়ির কাজের মেয়েটির ওপর কালো জাদু করা হয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল যে মেয়েটি জিনের অত্যাচার সহ্য করতে না পেরে এ বাড়ি ছেড়ে চলে যাবে এবং তারা এ বাড়ির সম্পত্তিগুলো লুট করে খাবে। ভূত কথা। এটা নতুন না, গ্রামগঞ্জে এ ধরনের পুকুর নিয়ে অনেক অস্বাভাবিক আর ভয়ঙ্কর ঘটনা কিন্তু আমরা প্রায় শুনে থাকি। এমন অনেক সময় শোনা যায় যে অনেক রাতের দিকে পুকুরে কিছু শব্দ, অথবা অনেক রাতেই দেখা যায় যে কেউ বসে আছে, যার কিনা তখন বসে থাকার কথা না। আবার অনেকে তো এমন দেখে যে তার পরিচিত কেউ বসে আছে, আর সেটা কি আসলে তার চোখের ভুল থাকে নাকি আসলেই বাস্তবতা, এটা আসলে মেলানো সম্ভব না। এই ধরনের একটা অদ্ভুত পুকুর নিয়ে ঘটনা আমাদের লিসেনার আমাদেরকে লিখে পাঠিয়েছেন। আমরা সেই ঘটনাটি আপনাদেরকে এখন পড়ে শোনাচ্ছি। আমি সাকিব। আমার বাসা যশোর জেলার অভয়নগর উপজেলার নোয়াপাড়া পৌরসভার এলাকায়। আমি যে ঘটনাটি বলবো এটা মূলত একটি পুকুরকে কেন্দ্র করে। আমার ছোটবেলাটা কেটেছে যশোর জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড অর্থাৎ JJI মিলের ভেতরে। সেখানে একটা পুকুর নিয়ে এই ঘটনা। সেখানে শ্রমিক কলোনির ভেতরে একটি স্থানে একটি পুকুর ছিল যেখানে বিভিন্ন ঘটনা ঘটত। ওই পুকুরে তেমন মাছও ছিল না। এক পর্যায়ে মিল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিল যে পুকুরটা সেচে ফেলবে। যেমন কথা তেমন কাজ। পরের দিন সকালে সেচের জন্য সবকিছু আনা হলো। এবার সবাই যা দেখলো তা দেখে তো সবাই অবাক। যেই কিছুক্ষণ সেচার পর পুকুরের পানি একটু একটু কমে এসেছে, সেই আবার পুনরায় পানি আগের মতো ভরে গেল। এভাবে যতবার সেচে পানি ততবার ভরে যায়। এক পর্যায়ে মিলের মালিক কাজ বন্ধ ঘোষণা করলো। এরপর ওই পুকুরের পাশেই থাকতো একটা 6 থেকে 7 বছরের মেয়ে। হঠাৎ সকালবেলায় সে নিখোঁজ হয়ে যায়। তাকে পাওয়াই যাচ্ছিল না। তারপর অনেক খোঁজাখুঁজির পর তাকে ওই পুকুরে পাওয়া যায়। তখনও সে বেঁচে ছিল। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর মেয়েটা মারা যায়। কিন্তু অবাক করার মতো বিষয়, তার পেটে এক ফোঁটাও পানি পাওয়া যায় না। ডাক্তাররাও অবাক হয়ে যায়। এছাড়াও ওই পুকুরের আশেপাশে যাদের বাসা তাদের মুখ থেকে শোনা যায় যে মাঝে মাঝেই গভীর রাতে ওই পুকুরে নাকি একটা জিনিস দেখা যায়, যার অর্ধেক মাছ আর অর্ধেক মানুষ। এছাড়াও এখানে আরো অনেক ঘটনা ঘটত। প্রত্যেক 13 বছর অন্তর একজন করে বাচ্চা ওখানে নিখোঁজ হতো। মিলের অনেক পুরনো লোকের কাছে শোনা যায় যে আমাদের মিলের কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেবের বাবা খুব কালেম লোক ছিলেন। তিনি কিছু জিন পালতেন। ওই জিনগুলো তার কথা মতো সব কাজ করত। তবে একবার তার অবাধ্য হওয়ায় একটি বিশেষ উপায়ে পুকুরের 7 স্থানে 7টি জিন বন্দি করে রাখা হয়, যারা কোনোভাবেই ছাড়া পাবে না। তাদের কারণেই আসলে এসব ঘটনা ঘটত। কিন্তু একবার ঘটে সবচেয়ে ভয়ানক একটা ঘটনা। অনেক বছর আগে কয়েকজন বন্ধু মিলে ফুটবল খেলছিল, আর সেদিন ছুটির দিন ছিল। তাই স্কুল কলেজ বন্ধ থাকায় তারা সকালে খেলছিল। ঠিক দুপুর 12টায় তাদের খেলা শেষ হলো। তারপর 3 বন্ধু ঠিক করলো একটু পুকুরে গোসল করবে। যেমন কথা তেমন কাজ।
তারা গোসল করতে নেমে গেল। তারপরই ঘটল বিপদ। হঠাৎ দেখা গেল যে একজন বন্ধু পুকুরের নিচের দিকে তলিয়ে যাচ্ছে। তারপর সেই বন্ধুটা ডুবে গেল। অনেক খুঁজেও সেই বন্ধুটাকে পাওয়া গেল না। যশোর এবং খুলনার সকল ডুবুরিরা তাকে অনেক খোঁজার পরেও পেল না। এর এক পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হলো যে ঢাকা থেকে ডুবুরি আনা হবে, এবং আনাও হলো। তারপর ডুবুরি ডুব দিল এবং কিছুক্ষণ পর সে বন্ধুটাকে অচেতন অবস্থায় উঠিয়ে আনলো। সেও বেশ আহত ছিল। সে উঠে বলল, আর দেরি করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব একে হাসপাতালে নিয়ে যান। ও সুস্থই ছিল। আমি যখন পৌঁছালাম তখন আমি দেখলাম ও একটা বুড়ির সাথে বসে আছে। আমি যখন বললাম, চলো, তোমার বাবা মা তোমার জন্য অপেক্ষা করছে, ও কিছু বলেনি। কিন্তু ওই বুড়ি বলল, তুই বাঁচতে চাইলে চলে যা, না হলে তোর বিপদ হবে। আমি জোর করে আনার চেষ্টা করলে ও আমাকে মারে। তারপর কিছুদিন যায়। এরপর সেই বন্ধু আর ডুবুরি দুজনকে হাসপাতালের ভর্তির 3 দিনের মাথায় তারা দুজনই মারা যায়। সরকার মিল বন্ধ করে দিলেও পুকুরটা ওই অবস্থায় এখনো আছে। পুকুর নিয়ে আসলে এর আগেও আমরা অনেক ঘটনা পেয়েছি, অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা পেয়েছি, আর এখনো পাই। এমন অনেক ঘটনায় আমরা শুনেছি যে পুকুরের পানি সেচে কমানো যাচ্ছে না, অথবা এবারও তো আমরা শুনলাম যে পুকুরে তাদেরকে টেনে নিয়ে যাচ্ছে। আমি যদি ভুল না করে থাকি তাহলে ফরিদপুরের দিকে এরকম একটা পুকুর নিয়ে কিছু অস্বাভাবিক ঘটনা আছে। আমাদের কোনো লিসেনার যদি ফরিদপুরের হয়ে থাকেন আর আপনি যদি আমার কথার সাথে কানেক্ট করতে পারেন, তাহলে কিন্তু আমাদেরকে জানাতে পারেন। আমাদেরকে লিখে পাঠাতে পারেন, এবং আমাদের লিখে পাঠানোর ঠিকানা bhutkotha@radiofurti.fm। অবশ্যই আমাদেরকে লিখে পাঠাবেন। আর আপনি চাইলে আমাদের স্টুডিওতে এসেও আপনার ঘটনা শেয়ার করতে পারেন, অথবা আপনি অডিও ক্লিপ পাঠাতে পারেন। তবে অবশ্যই আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নম্বরটি উল্লেখ করবেন। শুনছেন রেডিও ফুর্তি 88 FM, চলছে ভূত কথা। 1998 সাল। তখন এখনকার মতো এতটা জনবসতি, এত আলো, এত জনসমাবেশ ছিল না। আর তখন রাত 8টা কি 9টা মানেই অনেক রাত। আর এই সময়টা এই সকল অশরীরীদের ঘোরাফেরা একটু বেশিই ছিল। কারণে অকারণে অনেক সময় দেখা যেত যে এই অশরীরীরা আমাদের জীবিতদের পৃথিবীতে এসে তাদের বিভিন্ন ক্ষতি করত। আর এই ধরনের অদ্ভুত আর ভয়ঙ্কর একটা ঘটনা আমি এখন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। লিসেনার আমাদেরকে যেভাবে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আমার নাম মোহাম্মদ মনোয়ার হোসেন। বর্তমানে ঢাকার সাভার থেকে বলছি। আমি যে ঘটনাটি বলছি, ঘটনাটি ঘটেছিল পটুয়াখালীর 7 নম্বর ওয়ার্ডে, আমার গ্রামের বাড়ির ঘটনা। ঘটনাটা ঘটে 1998 সালে। ঘটনাটি আমি শুনেছি আমার আম্মুর কাছ থেকে। ঘটনাটি হয়েছে আমার খালুর সাথে। আমার খালু প্রতিদিন ফজর আজানের সময় উঠে তার জমিতে কাজ করতে যেত। খালু একদিন রাতে আমার খালাকে বলল, আমার কালকে কাজ একটু বেশি আছে, তাই আমাকে একটু ফজরের আজানের আগে ডেকে দিও। আমার খালা আজান শুনে খালুকে ডেকে দিল, আর খালু উঠে কাজে যেতে লাগলো। কিন্তু আমার খালা যে আজানটা শুনেছে সেটা কিন্তু আসল আজান ছিল না। সে জাস্ট শুধু একটা ধান্দা শুনেছে। আসলে সেটা আজান ছিলই না, কারণ তখন রাত 3টা বাজে। আর তারপর খালু বাসা থেকে বেরিয়ে পড়ল। কত দূর যাওয়ার পর তিনি একটা বিড়ি ধরালো। বিড়িটা খেতে খেতে সে কাজে যেতে লাগলো। খাওয়া শেষ, তখন সে বিড়ির মাথাটা ফেলে দিল। হঠাৎ পেছন থেকে একটা লোক তাকে ডাক দিল। সে পেছন দিকে তাকিয়ে দেখে তার মামাতো ভাই। আর তখন আমার খালুকে তার মামাতো ভাই বলছে যে, আপনি এত রাতে কোথায় যাচ্ছেন? খালু বলল, জমিতে হাল চাষ করতে যাই। তখন তার মামাতো ভাই তাকে বলল, নদীর ঘাটে নৌকায় পাট আছে, আর পাট সহ নৌকাটা ঘাটে আটকে আছে, চলেন একটু নামিয়ে দিবেন। খালু তখন বলল, না, আমার কাজ আছে, আমার এখন যেতে হবে, যেতে পারবো না। তখন তার মামাতো ভাই তার হাত ধরে বলল যে, না ভাইয়া চলেন। তখন সে তার মামাতো ভাইয়ের সাথে নদীর ঘাটের দিকে যেতে লাগলো, কারণ তখন তার কোনো হুঁশ ছিল না। হঠাৎ দেখতে পেল সে নদীর ঘাটের কাছে
তারপর তার হুঁশ ফিরে এলো। তখন তার মামাতো ভাইকে জিজ্ঞেস করলো যে, তোর না নৌকা নদীর ঘাটে, নৌকা কই? তখন রাগ করে তার মামাতো ভাইকে একটা থাপ্পড় দিল, কিন্তু থাপ্পড় তার মামাতো ভাইয়ের গায়ে লাগলো না। সে তাকিয়ে দেখে তার পাশে মামাতো ভাই দাঁড়ানো। খালু তখন বুঝতে পারলো যে এটা আসলে মামাতো ভাই না, এটা একটা জিন। আর তখন খালু বুঝতে পেরে ফিরে আসার চেষ্টা করে, আর সেই মুহূর্তেই তাকে টান দিয়ে নদীতে নামাতে চেষ্টা করে, কিন্তু সে পারে না। আমার খালু তার সাথে মারধর করতে থাকে। আমার খালু তাকে মারে, কিন্তু তার শরীরে আসলে কোনো মার লাগেই না, বরঞ্চ আমার খালুই অনেক ব্যথা পায় আর চিৎকার করে। এরকম করতে করতে প্রায় ভোর হতে চলল। তখন খালুকে ধরে কাদার মধ্যে গেড়ে ফেলে, কিন্তু খালু উঠে যায়। এভাবে তাকে 2-3 বার কাদার মধ্যে গেড়ে ফেলে। তারপরে আর খালু উঠতেই পারে না, কারণ তার শরীরে আর কোনো শক্তি ছিল না। আর তখনই সাথে সাথে আজান দিল। তারপর আমার খালুকে ওই অবস্থায় রেখেই জিনটা চলে গেল। ভোরবেলায় হঠাৎ একজন লোক রাস্তা দিয়ে যেতে লাগলো। তারপর হঠাৎ করে নদীর দিকে তাকিয়ে দেখে যে একজন লোক মাটিতে গড়াগড়ি খাচ্ছে। তখন সে আমার খালুকে গিয়ে কাদার মধ্যে থেকে উঠালো। তারপর সে মুখের দিকে তাকিয়ে দেখলো যে তার চেহারা দেখা যাচ্ছে না। আর তখনই সে ঘাটের উপরে এসে কিছু লোকজনকে ডাক দিল, আর নদীর ঘাটে হইচই পড়ে গেল। আমার খালার কানে হঠাৎ করে এই হইচইয়ের আওয়াজ গেল, কারণ নদীর পাশেই ছিল আমার খালুর ঘর। তখন সে দৌড়ে নদীর ঘাটে গেল। মুখের দিকে তাকিয়ে দেখে তার মুখ দেখা যাচ্ছে না। তখন সবাই মিলে তার মুখে পানি দিতে লাগলো, আর আস্তে আস্তে দেখা গেল যে এটা আমার খালু। আর তখনই সবাই চিনতে পারলো। তখন খালুকে সবাই মিলে বাসায় নিয়ে গেল। বাসায় নিয়ে যাওয়ার পর দেখে যে তার জ্ঞান ফিরে না। তখন আর ডাক্তারকে বাসায় আনা হলো, কিন্তু তারপরও আমার খালুর জ্ঞান ফিরল না। তারপর ডাক্তার চলে গেল। তখন এক হুজুরকে নিয়ে আসলো। হুজুর এসে দোয়া কালমা পড়ে খালুর জ্ঞান ফিরালো। তারপর হুজুরকে আমার খালু সব ঘটনা খুলে বলল। ভূত কথা। আচ্ছা, রাশি, এই জিনিসটা নিয়ে আমার অনেক আগ্রহ আছে, এবং এই আগ্রহ থেকে আসলে জানতে পেরেছিলাম যে তুলা রাশির জাতকরা প্যারালাল ইউনিভার্স এবং আমাদের মধ্যে একটা মাধ্যম হিসেবে কাজ করে। আর তুলা রাশির মানুষরা এই সব অভিজ্ঞতার সম্মুখীন নাকি একটু বেশি হয়। কেন বলছি, এটা এই ঘটনাটা শুনলেই আপনারা বুঝতে পারবেন। তাহলে আমরা ঘটনাটা শুনে আসি। আমি চট্টগ্রামের পতেঙ্গা থেকে মোহাম্মদ ইমরান বলছি। এটি আমার প্রথম ঘটনা ভূত কথায়। আজকে আমি যে ঘটনাটি বলবো সেটি আমার সাথেই ঘটেছে। চট্টগ্রাম শহরে আমার জন্মগ্রহণ। তখন আমার বয়স 12 বছর। বাবা মা দুজনেই কর্মজীবী ছিল, তাই খুব ছোটবেলা থেকেই আমি একাই থাকতাম। যেহেতু বাবা মা দুজনই কর্মজীবী ছিল, তাদের আসতে হয়তো একটু সময় লাগতো, কিন্তু তারা রাত 8:30টার আগেই চলে আসতো। একদিন রাতে আমার বাবা মা দুজনেই আসতে দেরি হচ্ছিল। এমন সময় তাদের কথা চিন্তা করতে করতে আমি আমাদের বিল্ডিং এর নিচে গিয়ে অপেক্ষা করতে থাকলাম। অপেক্ষা করতে করতে কয়টা বেজে গেল আনুমানিক ধারণা নেই। আমি হাঁটতে হাঁটতে একটা পুরনো তেঁতুল গাছের নিচে অপেক্ষা করতে লাগলাম। যেহেতু আমি ছোট ছিলাম, সেহেতু আমি এত কিছু বুঝতাম না। হঠাৎ করে আমার কাছে কেমন জানি সবকিছু ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছিল। আমি যেহেতু বেশি বুঝতাম না, তাই আমার মধ্যে কেমন জানি একটু ভয় ভয় কাজ করছিল মনের ভেতর। তখন আমি আরেকটু সামনে হেঁটে গেলাম, এবং হেঁটে পাশের একটা পুকুর আছে, আমি সেই পুকুরের পাশে দাঁড়ালাম। হঠাৎ করে আমার চোখ গেল তেঁতুল গাছের উপরে। আমি দেখতে পেলাম কেমন জানি আবছা সাদা রঙের একটি কাপড় উঠছে তেঁতুল গাছের ডালে। আমি ভাবলাম কোনো কাপড় উড়ে এসে গাছে আটকে গেছে হয়তো। এর কিছুক্ষণ পরেই আমি দেখলাম কাপড়টি আর নেই। আমি মনের ভিতর তেমন কোনো সন্দেহই নিলাম না। একটু পরে আমি দেখতে পেলাম ঠিক তার নিচের ডালে আবার সেই কাপড়টি। হতবাক হলাম। পরে আবার দেখিনি। পরবর্তীতে আমি যা দেখলাম সেটা আমার জন্য অনেক ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা ছিল। আমি দেখতে পেলাম
একজন বয়স্ক নারী তার মাথার চুল উল্টো করে গাছের উপর থেকে নামছে। আমি এটা দেখে তার দিকে তাকিয়ে রইলাম, এবং সে এমন ভাবে নামছিল মনে হচ্ছিল যেন কোনো সাদা বানর গাছ থেকে নামছে। তার হাত দুটো উপরে ছিল, মাথা নিচে, এবং তার অদ্ভুত ফ্যাকাশে ধরনের চেহারা। এটা দেখার সাথে সাথে আমি একটা চিৎকার মারলাম এবং আমি সেখানেই অজ্ঞান হয়ে গেলাম। পরবর্তীতে আমার যখন জ্ঞান ফিরল, তখন আমি বাসার খাটে ছিলাম এবং আমার দুপাশে অনেক মানুষ। আমার বাবা মা কান্না করছিল এবং তারা আমাকে সবকিছু জিজ্ঞেস করছিল। আমি তাদেরকে সবকিছু খুলে বললাম এবং তারা আমাকে একটি ভালো হুজুর দেখালো। যদি এই সমস্যাটা এখানে কেটে যেত তাহলে আসলে অনেক ভালো হতো, কিন্তু না। আমার এই ঘটনাটির 41 দিনের মাথায় আরো বড় কিছু অপেক্ষা করছিল। যদি এই সমস্যাটা এখানে কেটে যেত তাহলে হয়তো ভালো হতো, কিন্তু না। আমার এই ঘটনাটির 41 দিনের মাথায় আরো বড় কিছু অপেক্ষা করছিল। আমি ঘুমাতে গেলেই সেই বয়স্ক মহিলাটাকে দেখতাম। সে আমার পশ্চিমে জানালা থেকে আমার কাছে আসছে। আবার কখনো কখনো দেখতাম সে দক্ষিণের ছাদের কোনায় বসে কান্না করছে এবং আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। শুধু আমি না, সাথে আমার মাও কিছু ধারণা করতে লাগলো। আমার মা যখন রাতে আমার কাছে আসতো দেখতে, আমার রুম প্রচন্ড পরিমাণ গরম হয়ে থাকতো, যেটা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ছিল। আমার ঘুম বেশি হতে শুরু করলো। আমি সবকিছুতে ক্লান্তি বোধ করতাম। কেমন জানি শরীর অতিরিক্ত দুর্বল হতে লাগলো, যে আমি সারা দিন বিছানায় শুয়ে থাকতাম। একদিন গভীর রাতে আমি টয়লেটে যাই। টয়লেটে গিয়ে আসার পথে আমি দেখতে পেলাম আমার খাটে সে বয়স্ক মহিলাটি শুয়ে আছে এবং আমাকে সে ডাকছে। তার সেই বড় বড় চোখ আমার দিকে তাকিয়েছিল। সেটি দেখেই আমি একটা চিৎকার মেরে আবার অজ্ঞান হয়ে যাই। পাশের রুম থেকে আমার মা এবং আমার বাবা চলে আসে। পরবর্তীতে সকালে আমাকে একজন হুজুরের কাছে নেওয়া হয় এবং সে বলে আমাকে একটা পিশাচ আসর করেছে। সে আরো বলে, যে তেঁতুল গাছটি আমাদের বিল্ডিং এর সামনে আছে, সেই তেঁতুল গাছটিতে 3 যুগ ধরে একটা পিশাচ বসবাস করছিল। পিশাচটি তুলা রাশির কোনো ব্যক্তিকে পেলেই আক্রমণ চালায়। যেহেতু আমি তুলা রাশির ছিলাম, তাই সে আমার উপর আক্রমণ চালায় এবং আমার শরীরের প্রায় 60% রক্ত খেয়ে ফেলেছিল। তার কথা শুনে আমার বাবা মা দুজনই ভেঙে পড়ে এবং কান্নাকাটি শুরু করে এবং এর উপায় জানতে চায়, কিন্তু হুজুর পারবে না বলে মানা করে দেয়। সে একজন বড় হুজুরের খোঁজ দেয় এবং বলে ইমার্জেন্সি ভাবে তার কাছে নিয়ে যাওয়ার জন্য। আমার বাবা মা আর দেরি না করে সাথে সাথেই সেই হুজুরের কাছে নিয়ে যান এবং সেই হুজুর বলে, আমার কাছে মাত্র আর 4 দিন বাকি আছে। পিশাচটি আমার শরীরে রক্ত পরিপূর্ণ খাওয়ার চেষ্টা করছে। সেই বড় হুজুর তকবীর হিসাবে 7টি লোহা, 3টি তাবিজ ও একটি বোতল পানি পড়া দেয়। সে বলে রাত 12টা বাজে সেই তেঁতুল গাছটিতে 5টি লোহা এবং 2টো লোহা আমি যে রুমে থাকি সেখানে শক্তভাবে পুঁতে দেওয়ার জন্য। যে তাবিজ 3টি দেয় সে তাবিজ 3টি, একটি আমার কোমরে ও একটি আমার গলায় দেওয়ার জন্য, আর একটি যে পুকুর আছে সে পুকুরে ফেলে দেওয়ার জন্য। আমার বাবা মা সবকিছু সাহসিকতার সাথে করে এবং আমি আজ সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আমার এখন আর কোনো সমস্যা হয় না, কিন্তু এখন আমি কোনো বৃদ্ধ মহিলাকে দেখলে সেই ভয়টার মনের মধ্যে কাজ করে। আর একটা কথা, সেই তেঁতুল গাছটি আজও আছে। যারা পতেঙ্গা এলাকায় থাকেন তারা হয়তো খুব ভালোভাবেই চিনবেন এবং সবাই সে গাছটিকে এড়িয়ে চলবেন। এখনো রাত 12টা হলে কেউ সেই গাছের নিচ দিয়ে যাতায়াত করে না। ভূত কথা। যখন এই ধরনের প্যারানর্মাল জিনিসগুলো আপনাদের কাছে আমি বলি, তখন হয়তো অনেকেই চিন্তা করেন যে এই ঘটনাগুলো কতটুকু যৌক্তিক। কিন্তু যুক্তি দিয়ে কি এই অশরীরী নিয়ে যে ঘটনাগুলো ঘটে যায় কারো সাথে, তার যুক্তি খণ্ডন করা সম্ভব? পিশাচ নিয়ে আমরা অনেক ঘটনা শুনেছি এবং প্রত্যেকটি ঘটনা
এত অদ্ভুত আর এত ভয়ঙ্কর যে আসলে যার সাথে হয়েছে সেই ভালো জানেন। আর যাদের সাথে হয়নি তারা শুধু এতটুকুই বলতে পারেন যে যাতে এই ধরনের অভিজ্ঞতার সামনে আমাদের কখনোই পড়তে না হয়। শুনছেন রেডিও ফুর্তি 88 FM, চলছে ভূত কথা। রেডিও ফুর্তি 88 FM আপনি শুনছেন ভূত কথা। এবার আমরা একটা বাড়ির ঘটনা শুনবো। বাড়িটিকে ঘিরে কিছু ভয়ের ঘটনা ঘটে এবং একটা সিনেম্যাটিক ব্যাপার আছে ঘটনার মধ্যে। চলে যাই ঘটনায়। আমার নাম রিয়াজ আহমেদ। আমার বাড়ি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলায় বড়করিয়া নামক একটা গ্রামে। বর্তমানে আমি খুলনার একটি কলেজে পড়াশোনা করছি। ঘটনায় যাই। এটি আমার গ্রামের একটা ঘটনা। আমার বাড়ি গ্রামের পশ্চিম দিকের শেষ প্রান্তে, যার কারণে 2-3 মিনিট হাঁটলে অন্য গ্রামে যাওয়া যায়। ধাদুয়া বাজার নামে বেশ পরিচিত একটা বাজার আছে এখানে, যা আমার গ্রামের দক্ষিণ পাশে অবস্থিত। ধাদুয়া বাজার যেতে যে রাস্তাটা, সেটা বেশ নির্জন। বাজারের আধা কিলোমিটার আগে একটা মোড় ঘুরে তারপর বাজারটি। মোড়টি খুবই ভয়ানক, যা অত্র এলাকার মানুষ সবাই কম বেশি জানেন। বাজারের দিকে যেতে ঠিক আগে রাস্তার বাম পাশে 2টি তাল গাছ, ডান পাশে একটা বাড়ি, ঠিক মোড়ের ডান পাশে একটা পুরনো কবরস্থান। কবরস্থান ঘেঁষে রাস্তাটি ঢেকে আছে বাঁশঝাড়। এক কথায় ভয় দেওয়ার জন্য জায়গাটি অপেক্ষা করে আছে সব সময়। তারপর ফাঁকা জায়গার পরেই বাজারটি। কয়েকদিন আগে আমি বাড়ি যাই। সাধারণত আমি রাত করেই ঘুমাই, যার কারণে আমি রাত 10:30টার দিকে সময় কাটানোর জন্য রাস্তায় আসলাম। দেখি রাস্তায় কেউ নেই। আমাদের গ্রামের মাথায় আসলাম, সেখানেও কোনো দোকান খোলা নেই। এজন্য ভাবি ধাদুয়া বাজার যাব, কারণ বাজারটা বেশ জমজমাট থাকে। তো আমি বাজারের দিকে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে হঠাৎ যেন কেমন মনে মনে সামনে থাকা মোড়টার যত সব কাহিনী মনে আসছিল। অনেক রাত অবধি আমি একা একা ঘুরে বেড়াই, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন ভয় পাইনি। তাই মনে সাহস নিয়ে সামনের দিকে হাঁটতে লাগলাম। চারিদিকে ঝিঝি পোকার ডাক আর ঘুটঘুটে অমাবস্যার অন্ধকার। মোবাইলের ফ্ল্যাশ চালিয়ে হাঁটছি। সামনের দিকে আসলে রাস্তার পাশে 2টি তাল গাছ। প্রথম গাছটি অতিক্রম করার সাথে সাথে গাছ থেকে ধপাস করে বিকট শব্দে কিছু নিচে লাফ দিয়ে পেছনে রাস্তার উপর পড়ে। সাথে সাথে আমি পেছনে তাকালাম। দ্রুততার সাথে ঘোরার কারণে হাত থেকে মোবাইলটা পড়ে গেল, তাই অন্ধকারে কিছু দেখতে পেলাম না। তবে একটা পচা দুর্গন্ধ নাকে টের পেলাম। মনে হচ্ছে কেউ পচা লাশ আমার পেছনে ফেললো। বুক ধরফর করে ওঠে। পাশে থাকা মোবাইলটি খুব তাড়াতাড়ি উঠালাম। মোবাইলের আলোয় দেখলাম আমার ডান বায়ে আশেপাশে কেউ নেই। প্রচন্ড ভয় পেয়ে গেলাম। ভয়ে আমার বুক ধরফর আরো বেড়ে যায়। কি করব বুঝে উঠতে পারছি না। ডান পাশে থাকা বাড়িটির দিকে তাকিয়ে দেখলাম কোনো আলো নেই, তার মানে সকলেই ঘুমিয়ে গেছে। একা দাঁড়িয়ে আছে আর মনে মনে আয়াতুল কুরসি, সূরা নাস, ফালাক, ইখলাস একটানা পড়া শুরু করেছি। আর মোবাইলের টর্চ একবার এদিকে একবার ওদিকে ঘোরাচ্ছি, কেউ আশেপাশে আছে কিনা দেখার জন্য। কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকলাম। বাজারের দিকে যাব নাকি বাড়ির দিকে আসবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। সামনে গেলে পড়বে সে পুরনো কবরস্থান আর সে বাঁশঝাড়, কিন্তু একটা দৌড় দিতে পারলেই আমি বাজারে পৌঁছে যাব। আল্লাহর নাম নিয়ে দৌড় দিলাম। দৌড় দেওয়ার সাথে সাথে শুরু হলো ভয়ঙ্কর পরিস্থিতি। আমি দৌড়াচ্ছি আর আমার মনে হচ্ছে রাস্তার ওপর দিয়ে কিছু গড়াতে গড়াতে আমার পেছন পেছন আসছে। শব্দ এমন ছিল যে কেউ যদি রাস্তার ওপর দিয়ে গাছের গুড়ি ঠেলতে থাকে যেমন শব্দ হয় ঠিক তেমনই। মনে হচ্ছে ঠেলতে ঠেলতে আমার শরীরের ওপর দিয়ে চলে যাবে। আমি আরো জোরে দৌড়াচ্ছি, কিন্তু পেছন থেকে একটা আকর্ষণ অনুভব করলাম। কেউ যেন আমাকে পেছন থেকে ডাকছে। মোড়টি ঘুরতেই বাজারের আলো আমার চোখের সামনে আসলো। আমি স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম। হাঁপাতে হাঁপাতে একটা চায়ের দোকানে বসলাম। ওখানে 4-5 জন লোক ছিল। তারা জিজ্ঞেস করলো কি হয়েছে। ওদের শুধু এটুকুই বললাম, ভয় পেয়েছি। কিছুক্ষণ পর স্বাভাবিক হলাম। কয়েকটা বন্ধুর সাথে দেখা হলো। ওদেরকে কিছু বললাম না, কারণ ওদের মধ্যে থেকে 2 জনের ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরতে হবে। আমি সেদিনের মতো একটা বন্ধুর বাড়ি থেকে যাই রাতে। বন্ধুটির সাথে আমি ঘটনাটা শেয়ার করি। ও তখন বলে, তুই জানিস না ওখানে সবাই ভয় পায়। তাছাড়া কবরস্থানের ডান পাশে ফাঁকা জায়গাটায় যে বাড়িটা আছে, সেই বাড়ির ঘটনাও তুই কিছুই জানিস না। আমি বললাম না তো। ও আমাকে ওই রাতে নতুন বাড়িটি সম্পর্কে সংক্ষেপে বলেছিল।
পরদিন আমার জ্বর আসে, একটা হুজুরকে দিয়ে আমার শরীর বন্ধ করে নিই আর আমাকে ঝাড়ফুঁক করে দেয়। প্রায় 1 সপ্তাহ আমি জ্বরে ভুগি। সুস্থ হওয়ার পর ওই বাড়িটি সম্পর্কে বন্ধু যা বলেছিল তার বিস্তারিত ঘটনা জানার জন্য আমি ওই বাড়ির মালিকের সাথে কথা বলি এবং ঘটনাটি পুরোপুরি জানতে পারি। ঘটনাটি শুরু হয় আজ থেকে 8-10 বছর আগে। বাড়িটি ঠিক পুরনো কবরস্থানের দক্ষিণ পাশে, যা রাস্তা থেকে প্রায় 200 হাত দূরে। কবরস্থান আর বাঁশঝাড়ের পশ্চিম দিক ঘেঁষে নির্মাণ করা হয়। বাড়িটি তৈরি করার পর 1 মাস কোনো রকম সমস্যা হয়নি। ঘটনা শুরু 1 মাস পর থেকে। রাতের বেলায় যখন সবাই ঘুমিয়ে আছে, টিনের ওপর কে যেন ঢিল ছুঁড়ে মারছে, বা রাতের বেলা টিউবওয়েল চাপার শব্দ। দেখা যেত টিনের ঘরের বেড়ায় কেউ নখের আঁচড় কাটছে, অথচ বাইরে আসার পর কাউকে খুঁজে পাওয়া যেত না। হঠাৎ করেই মাঝে মাঝে দেখা যেত রাতের বেলা বাঁশের ঝাড় নড়ে উঠছে। একদিন রাত 3টার দিকে লোকটির ঘুম ভেঙে যায় একটা কান্নার শব্দ শুনে। তিনি বুঝতে পারেন কান্নার শব্দটি তার বাড়ির পেছনের বাঁশঝাড় থেকে আসছে। এই ঘটনাগুলোর কারণে তারা কোনোভাবেই ওই বাড়িতে শান্তিতে থাকতে পারছিলেন না। কিছুদিনের মধ্যে তিনি একটা মাছ কোম্পানিতে চাকরি নেন। তাছাড়া তার কোনো ছেলে মেয়েও ছিল না, তাই নাইট ডিউটি থাকাকালীন লোকটির স্ত্রী ওই ফাঁকা বাড়িতে একা থাকতো। বলে রাখা ভালো, রাত 8টা থেকে ভোর 4টা পর্যন্ত মাসে 2 সপ্তাহ নাইট ডিউটি করতে হতো তাকে, যার কারণে তার স্ত্রীর সাথে অনেক ঘটনা ঘটে এবং তিনি অনেক ভয় পান। তার স্ত্রীর সাথে ঘটে যাওয়া কয়েকটা ঘটনা তিনি শেয়ার করেন। একদিন সে অফিসে গিয়েছেন, তার স্ত্রী বাড়িতে সম্পূর্ণ একা। স্বাভাবিক কাজকর্ম সেরে তার স্ত্রী ঘুমাতে যায়। ঘুমানোর কিছুক্ষণ পর তিনি স্বপ্ন দেখতে শুরু করেন কয়েকটা বাদর তাদের বাড়ির ওপর রাগান্বিতভাবে ঢিল ছুঁড়ছে। হঠাৎ তার ঘুম ভেঙে যায়। একটা স্বপ্ন ভেবে তিনি রাতটা পার করে দেন। ঘটনাটির এই পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু এরপর থেকে ঘটতে থাকে অস্বাভাবিক কিছু ঘটনা। একদিন যথারীতি তার স্বামী রাত 8টার দিকে অফিসে চলে যান। তার স্ত্রীও কিছুটা ভয় নিয়ে ঘুমিয়ে যান। হঠাৎ তার দরজা নকের শব্দে ঘুম ভেঙে যায়। প্রায় 2 মিনিটের মতো দরজায় নকের আওয়াজ শুনে ভয়ে ভয়ে তিনি জিজ্ঞাসা করেন, কে ওখানে? তাকে অবাক করে দিয়ে দরজার ওপাশ থেকে ভেসে আসে স্বামীর কণ্ঠস্বর, আমি, দরজা খোলো। স্বামীর কণ্ঠস্বর শুনে তিনি কিছুটা স্বস্তি পান। ঘুম জড়ানো চোখে স্ত্রী উঠে গিয়ে দরজাটা খুলে তার স্বামীকে জিজ্ঞাসা করেন, তুমি আজকে ডিউটিতে যাওনি? তার স্বামী কোনো রকম জবাব না দিয়ে সোজা গিয়ে বিছানায় শুয়ে পড়ে। তিনি ভাবেন হয়তো কোনো কারণে তার মন খারাপ, তাই আর কিছু জিজ্ঞাসা না করে তিনিও তার পাশে ঘুমিয়ে যান। ফজরের আজান হয়ে গেছে, তার ঘুম ভেঙে যায় আবারও। কিন্তু আজান শুনে নয়, বরং তার স্বামীর সাইকেলের বেলের আওয়াজে। তার স্বামী তার নাম ধরে ডাকছে, ফাতেমা, ফাতেমা। সাইকেল রেখে তাকে দরজা খুলতে বললেন। খাটে শোয়া অবস্থায় তার মনের ভেতর বলে উঠল, আরে আমার স্বামী তো রাতেই বাড়ি ফিরে এসেছে, তাহলে বাইরে? পাশে শুয়ে থাকা স্বামীকে ডাকতে পারার জন্য তিনি পাশ ফিরে দেখেন তার স্বামী তার পাশে নেই। তার শরীর কাঁটা দিয়ে উঠল। তৎক্ষণাৎ তিনি ভাবলেন, বাইরে যদি তার স্বামী হয় তাহলে সারা রাত তিনি কার সাথে শুয়েছিলেন? তার সমস্ত শরীর অবশ হয়ে আসতে লাগলো। তার মাথা যেন কাজ করছিল না। শোয়া থেকে উঠে বসে তিনি এগুলো ভাবতে লাগলেন। হঠাৎ তার স্বামীর চিৎকার শুনে সংবিত ফিরে পান। স্বামী তাকে বলছে, কি হলো, দরজা খুলছো না কেন? খাট থেকে ধরফরিয়ে উঠে দরজা খুললেন এবং স্বামীকে জড়িয়ে ধরেন, কান্নাকাটি শুরু করেন। লোকটি বলেন, কি হয়েছে? তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করে, তুমি কি অফিস থেকে মাত্র আসলে? স্বামী বলেন, হ্যাঁ। তখন তার স্ত্রী বলে, তাহলে রাতে কে এসেছিল? রাতে না তুমি আসলে? সাথে সাথে লোকটির মাথা গরম হয়ে যায় এবং স্ত্রীকে সন্দেহ করে, বেদম মারতে শুরু করে, বলতে থাকে, রাতে অন্য কার সাথে ছিলি বল। স্ত্রীর কথা না শুনে তিনি মারতে মারতে বাড়ি থেকে বের করে দেন। আর তার কোনো কথা না শোনায় রাগে ক্ষোভে অভিমানে তার স্ত্রী বাবার বাড়ি চলে যান। এদিকে লোকটির স্ত্রীর এমন একটা ঘটনা ঘটার কারণে সেদিন রাতে আর অফিসে যাননি। খানিকটা মন খারাপ, কারণ তার স্ত্রী তাকে অনেকবার বলেছিল, একবার আমার কথাটা শোনো, কিন্তু তিনি কোনো কথা না শুনে স্ত্রীকে বেদম মারধর করেন। মন খারাপ করে তিনি শুয়েছিলেন। বারবার শুধু স্ত্রীর এই বিষয়টি মাথায় আসছে, কিছুতেই ঘুম আসছে না। তখন রাত প্রায় 12টা। আস্তে আস্তে তার 2 চোখের পাতা লেগে আসছিল। এমন সময় দরজায় নখের আওয়াজ। লোকটি জিজ্ঞাসা করেন, কে? তাকে অবাক করে দিয়ে দরজার ওপাশ থেকে ভেসে আসে স্ত্রীর কণ্ঠস্বর। তার বিশ্বাস হচ্ছিল না। তিনি আবার জিজ্ঞাসা করেন, তুমি এত রাতে কেন? জবাব আসে, আমি বাপের বাড়ি যাইনি, পাশের বাড়িতে ছিলাম। তখন উঠে গিয়ে লোকটি দরজা খুলে তার স্ত্রীকে জড়িয়ে ধরে বলে, তোমাকে এভাবে মারধর করা ঠিক হয়নি।
কিছুক্ষণ পর তারা ঘুমিয়ে যায়। তখন রাত ঠিক কতটা হবে তার মনে নেই। লোকটির ঘুম ভেঙে যায় কারণ তার অনেক গরম লাগছিল। চোখ বন্ধ অবস্থায় তিনি বুঝতে পারেন তিনি যাকে জড়িয়ে ধরে শুয়ে আছেন সে তার স্ত্রী নয়। তার মনে হচ্ছে তিনি কোনো ভাল্লুক জড়িয়ে ধরে আছেন, যার শরীরে লোম ভর্তি, গায়ে প্রচন্ড দুর্গন্ধ। তিনি প্রচন্ড ভয় পেয়ে গেলেন। বুক ধরফর করা শুরু করলো। কি করবেন বুঝে উঠতে পারছেন না। ভয়ে কি তিনি চোখ খুলবেন নাকি খুলবেন না বুঝে উঠতে পারছেন না। ভয় তিনি দোয়াও মনে করতে পারছেন না। মনে মনে আল্লাহর নাম নিয়ে আস্তে আস্তে যখন দু চোখ খোলেন তিনি দেখতে পেলেন তিনি যাকে জড়িয়ে ধরে আছেন তিনি একজন বৃদ্ধা মহিলা, যার বয়স অনেক। শরীরে কাটা কাটা লোম ভর্তি, দাঁতগুলো অনেক বড় বড়, চোখ দিয়ে যেন আগুনের ফুলকি বেরোচ্ছে, মুখের চামড়া ঝুলছে, অবশেষে একটা ভয়ঙ্কর হাসি, যা দেখে লোকটা নিজেকে ধরে রাখতে পারলেন না। তৎক্ষণাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান ফেরার পরে তিনি বুঝতে পারেন সকাল হয়ে গেছে। দেরি না করে এক লাফে খাট থেকে উঠে বাইরে চলে আসেন। নিজের ভুল বুঝতে পেরে তিনি তার স্ত্রীকে শ্বশুর বাড়ি থেকে আনতে চান। পরবর্তীতে তিনি তার স্ত্রীর কাছ থেকে পুরো ঘটনা শোনেন, কিন্তু তার ঘটনাটি তার স্ত্রীর সাথে শেয়ার করেন না। তারপর তারা একটা বড় হুজুরের কাছে যান। হুজুরের কাছে পুরো এতদিনের সব ঘটনা খুলে বলেন। বলার পর হুজুর তাদেরকে বলেন, তোমরা যেখানে বাড়ি বানিয়েছো সেখানে একটা জিন পরিবার থাকে। তোমাদের বাড়ির কারণে তাদের ডিস্টার্ব হয়, যার কারণে তোমাদের ওইখান থেকে অনেকভাবে ভয় দিয়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এর পরবর্তীতে তারা দেরি না করে তাদের ঘরটি সরিয়ে রাস্তার পাশে নিয়ে আসে। এখনো মাঝে মাঝে তারা প্যারানর্মাল অ্যাক্টিভিটি দেখতে পায়, কিন্তু তাদের আর কোনো ক্ষতি হয় না। রেডিও 48 FM এ শুনছেন ভূত কথা। কেমন লাগছে আমাদের আজকের ঘটনাগুলো অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন। ফেসবুক পোস্টের নিচে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, ইউটিউব স্ট্রিমিং এ কমেন্ট করে জানিয়ে দিতে পারেন ঘটনা কেমন লাগছে। আমরা এখন যে ঘটনাটি শুনবো এটি লাশ সংক্রান্ত একটা ঘটনা। সরাসরি চলে যাচ্ছে ঘটনায়। আমার নাম আবির। আমি যশোর জেলার পালবাড়ি এলাকায় থাকি। আজ যে ঘটনাটি বলবো সেটা শুনেছি আমার বন্ধুর কাছে, এবং ঘটনাটা তার বাবার সাথে। তার বাবার নাম সাইফুল ইসলাম। এটি 1995 সালের ঘটনা। তার বাবা ছিলেন আর্মি, সেজন্য তাকে একবার ট্রেনিংয়ে যশোর এয়ারপোর্ট রোডের বাইপাসের একটা এলাকায় ক্যাম্প করে থাকতে হয়। তারা মোট 6 জন ছিলেন। রাত্রে তারা সবাই ক্যাম্প করে যখন শুয়ে পড়ে তখন খবর আসে তার বাবা মানে আমার বন্ধুর দাদা আর বেঁচে নেই, হার্ট অ্যাটাকে মারা গেছেন। কিন্তু যে লোকটি তাকে খবরটা এত রাতে এনে দিল তিনি কে? বন্ধুর বাবা তো তাকে চেনেন না। যাই হোক, সে 7-5 না ভেবে রওনা দিলেন তার সাথে। যাবার সময় দেখতে পেলেন খবর নিয়ে আসা লোকটা একজন ভ্যান চালক। তিনিই ভ্যান চালিয়ে এসেছেন। এভাবে ভ্যানে বেশ কিছুক্ষণ কাটার পর তিনি ভ্যানওয়ালাকে জিজ্ঞাসা করেন, আচ্ছা আপনি কে? আপনাকে তো আমাদের এলাকায় কোনোদিন দেখিনি, আর আপনি আমার বাবার মারা যাবার খবরই বা কেন দিতে এলেন? সে কোনো উত্তর দেয় না। 1 কিলোমিটার যাওয়ার পর ভ্যানওয়ালা একটা পুরনো গ্রেভইয়ার্ডের সামনে এসে ভ্যান থেকে নামিয়ে দিয়ে বলেন, আমি আর যাব না, বাকি রাস্তা আপনাকেই যেতে হবে। সাইফুল ইসলাম যখনই কিছু টাকা ভ্যান চালককে দেবেন এবং কিছু প্রশ্ন করবেন, এরই মধ্যে দেখেন ভ্যান চালক অদৃশ্য। তিনি এবার ভয় পেয়ে গেলেন এবং কবরস্থানের মধ্যে দিয়ে হাঁটতে লাগলেন। এমন সময় দেখতে পেলেন কিছু লোক। তারা প্রায় 6 ফুটের ওপর লম্বা এবং সাদা পাঞ্জাবি পরা, মুখে বড় বড় দাঁড়িয়ে আছে। এমন প্রায় 20-25টা লোক একটা লাশের জানাজা করছে। অদ্ভুত ব্যাপারটা হলো লাশের মুখের কাপড় খোলা। তিনি আগ্রহী হয়ে লাশটা দেখতে যান এবং দেখেন এটা তার বাবারই লাশ। তিনি আরো যে ভয়ঙ্কর জিনিসটা দেখেন সেটা হলো যারা জানাজা পড়ছে তারা সবাই মাটি থেকে প্রায় 1 হাত ওপরে, এবং তাদের চেহারা ছিল বিভৎস। অনেকের লাশ পচে গলে গেছে, আবার কারো মুখ আগুনে পুড়ে ছাই। সবার চোখই লাল টকটকে। তিনি যখন তাদের দিকে তাকান, ওই লাশগুলো তখন তার দিকে তাকায়। তিনি শেষ চেহারাটা দেখলেন ওই ভ্যান চালকের, অর্থাৎ 20-25 জনের মধ্যে ওই ভ্যান চালকও ছিল। তিনি আর সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে যান। পরে তিনি নিজেকে খুঁজে পান তার বাড়ির বেডে। সারা বাড়িতে কান্নার রোল পড়ে গেছে। তার বাবা মানে আমার বন্ধুর দাদা মারা গেছেন। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো বাবার লাশ খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাড়ির সবাই বলল সবাই কিছু সময়ের জন্য লাশটাকে ছেড়ে একটু বাইরে গিয়েছিল। এসে দেখে
লাশ নেই, কোথাও খুঁজে পাইনি লাশ। এরপর তিনি রাত্রের ঘটনা সবাইকে বললে সবাই মিলে ওই কবরস্থানে যাই এবং দেখি সত্যি একটা লাশ যেন কাল রাতে দাফন করা হয়েছে। কিন্তু আশপাশের লোকজন এই লাশের ব্যাপারে কিছুই জানে না। সবার অনুমতি নিয়ে কবরটা খোঁড়া হয় এবং দেখা গেল এটা তার বাবারই লাশ। তবে তারা তাকে চিনেছিল শুধু তার মুখ দেখে, কারণ পুরো শরীরটাই খেয়ে ফেলা হয়েছিল। এই ঘটনার কোনো উত্তর আজও কারো জানা নেই। এই ছিল ঘটনা। রেডিও 48 FM আমরা এখন শুনবো আরো একটা ভয়ঙ্কর ঘটনা। এই ঘটনাটা একজন লোকের কথা বলা হয় যাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল। এই অংশটুকু যখন পড়ি তখন আসলে একটা অন্যরকম অনুভূতি হয়। কখনো কখনো না মানুষ হিসেবে মানে একটা লজ্জা পাওয়ার যে ব্যাপারটা থাকে, আমার মনে হয় এরকম যে কোনো ঘটনাই আসলে মানুষ হিসেবে লজ্জা পাওয়ার জন্য সবচেয়ে বড় উদাহরণ। কোথাও কেউ নিয়ে নাটকে যখন বাকের ভাইয়ের ফাঁসি দেওয়া হয়েছিল, ফাঁসির আদেশ হয়েছিল, তখন মোনা বলছিল যে মৃত্যুদণ্ড উঠে দেওয়া উচিত। অন্তত এটুকু নিশ্চিত জানা যাবে যে কোনো নিরপরাধ মানুষ মারা যাচ্ছে না। মৃত্যুদণ্ড নিয়ে এজন্য সারা পৃথিবীর অনেক জায়গাতে অনেক ধরনের কথাবার্তা হয়, কিন্তু পিটিয়ে যে মেরে ফেলা, গণপিটুনি যেটা, সেখানে তো কোনো বিচারই নেই। সেখানে কত কত মানুষ, সেটা দায়ী হোক কিংবা নির্দোষ হোক, সেই মানুষগুলো, কত মানুষের যে প্রাণ যায়, সেই প্রাণঘাতী ঘটনাগুলোর হত্যাকারী হিসেবে যত মানুষের নাম কোনো এক জায়গায় হয়তো লেখা থাকে, কোথাও হয়তো বা তাদের শাস্তি হবে। আমরা চলে যাচ্ছি আমাদের পরের ঘটনায়। মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যে ঘটনার জন্য সে নিজেই প্রস্তুত থাকে না। ঘটনাটা আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। আমাদের বাড়ির পাশেই ঘটে এই দুঃখজনক ঘটনাটি। ওই বাড়ির একটা লোক ঢাকাতেই কাজ করত, তাকে কোনো কারণবশত পিটিয়ে মেরে ফেলা হয়। তো তাকে ঢাকা থেকে গোসল করিয়ে এবং কাফনের কাপড় পরিয়ে বাড়িতে আনার সিদ্ধান্ত নেওয়া হয় এবং একটা অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়। আমরা লাশের সাথে মোট 4 জন ছিলাম। আমরা বিকাল 4:45 লাশ নিয়ে রওনা হলাম। তো ভালোভাবেই বাড়ির দিকে আসছিলাম। যখন আমরা বরিশালের রাস্তা দিয়ে আসছিলাম তখনই ঘটনাটা ঘটে। রাস্তাটা নির্জন ছিল। তখন রাত প্রায় 12টা। তো হঠাৎ করে গাড়িটার সামনে কিছু জন্তু বা শিয়ালের মতো দেখতে পেলাম। তাদের আকৃতিটা দেখতে খুব ভয়ানক ছিল। তাদের চোখ ছিল লাল এবং মনে হচ্ছিল যে চোখ দিয়ে রক্ত ঝরে পড়ছে। জন্তুগুলো বিকট স্বরে আওয়াজ করছিল। এগুলো দেখে আমরা প্রচন্ড ভয় পেয়ে গেলাম। ড্রাইভার এই ঘটনা দেখে গাড়ির স্পিড বাড়িয়ে দেন। গাড়ির স্পিড যত বাড়িয়ে দেন গাড়ি তত স্লোতে চলতে থাকে। মনে হচ্ছিল পেছন থেকে কেউ গাড়িটা টেনে রাখছে। আমরা এই বিষয়গুলো দেখে সবাই আল্লাহকে ডাকতে লাগলাম। এবার মনে হলো যে জন্তুগুলো গাড়ির ওপর আঘাত করছে। আমরা সবাই আল্লাহকে ডাকছি। হঠাৎ করে গাড়ির ওপর থেকে আওয়াজ আর জন্তুগুলোর চিৎকার বন্ধ হয়ে গেল। আমরা এরপর বাড়ি পৌঁছাই। ওই রাতেই তাকে জানাজা নামাজ পড়িয়ে দাফন করা হয়। তো এর 2 দিন পর ঘটে আমার সাথে আরেকটি ভয়ানক ঘটনা। আমাদের কিছু গরু ছিল, যার ভেতর একটা গরু ওই দিন পাওয়া যাচ্ছিল না। আমার বাবা আমাকে বললেন যে আমাদের ওই গরুটা পাওয়া যাচ্ছে না, তো তুই একটু খোঁজ গিয়ে দেখ যে পাওয়া যায় কিনা। তো আমি অনেকক্ষণ খুঁজেও কোথাও পেলাম না গরুটাকে। চারদিক অন্ধকার হয়ে গেছে। চাঁদের আবছা আলোতে আমি ওই গরুটাকে খুঁজছি। তো তখন চিন্তা করলাম নদীর পাড়ের ওই রাস্তাটায় একবার খুঁজে দেখি। ওই রাস্তাটা ছিল বেশ নির্জন। ওই রাস্তা দিয়ে বেশি মানুষ চলাচল করত না। আর ওই রাস্তার পাশেই ওই লোকটাকে দাফন করা হয়েছিল। তো আমি খুঁজছি আর ওই রাস্তাটা দিয়ে হাঁটছি। খুঁজতে খুঁজতে ওই লোকটার কবর থেকে প্রায় 100 গজ দূর থেকে দাঁড়িয়ে দেখতে পেলাম যে ওই কবরের পাশে সাদা কাফনে চড়ানো একটা লাশের মতো কিছু আছে। তো আমি আর একটু সামনে গিয়ে দেখতে পেলাম 2 দিন আগে যে লোকটা মারা গিয়েছে সেই লোকটা ওখানে শুয়ে আছে। আমি আরো দেখতে পেলাম যে ওই কবরে মাটি সব ওপরে, কবরটা পুরো ফাঁকা। এসব দেখে আমি বাড়ির দিকে দৌড় দেব। ঠিক এই সময়টায় যেই সামনে ফিরলাম দেখতে পেলাম
ওই মারা যাওয়া লোকটা আমার সামনে দাঁড়িয়ে। সে আমার দিকে তাকিয়ে একটা বিকট শব্দে হেসে দিল। এসব দেখে আমি নিজেকে আর ধরে রাখতে পারিনি। আমি সেখানেই অজ্ঞান হয়ে যাই। পরের দিন বিকাল 5টায় আমার জ্ঞান ফেরে। আমি দেখি আমার বিছানার চারপাশে মানুষ। তখন আমাকে বাবা বলল যে, তুই ওই কবরের পাশে কি করছিলি? আমি সব ঘটনা খুলে বললাম। তারপর এক হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। হুজুর বললেন, এগুলো ভুলে যাও। তিনি কিছু পানি পড়ার তাবিজ দিলেন। এরপর আর কিছু হয়নি। ভূত কথা। কেমন লাগলো এই ঘটনাটি আমাদেরকে জানাবেন। এবং আবার বলছি, যে কোনো ভয়ের ঘটনা শুনে যদি হঠাৎ আপনার জীবনে ঘটে যাওয়া কোনো ভয়ের ঘটনা মনে পড়ে যায়, কিংবা কোনো প্যারানর্মাল ঘটনা যদি আপনি কখনো জেনে থাকেন, যে ঘটনাটি আপনি মনে করেন ভূত কথার লিসনারদের শুনলে ভালো লাগবে, অবশ্যই আমাদেরকে ইমেল করে পাঠিয়ে দেবেন। আমাদেরকে ইমেল করার ঠিকানা bhutkotha@radiofurti.fm। ভূত কথা। Let there be fear with Fly। শুনতে পাচ্ছেন শব্দটা? ভূত কথা। Let there be fear with Fly। রেডিও ফুর্তি 88 FM চলছে ভূত কথা। ভূত কথার এবার যে ঘটনাটি শুনবে, এই ঘটনাটিও বেশ ছোট একটা ঘটনা, কিন্তু বেশ ইন্টারেস্টিং। আশা করি আপনাদের ভালোই লাগবে। চলে যাচ্ছি ঘটনায়। আমার নাম রাসেল রানা সম্রাট। বাসা জয়পুরহাট জেলার একটা অজপাড়া গায়ে। আমাদের গ্রামের পাশ দিয়ে একটা নদী বয়ে চলে গেছে। শীতকালে পানি বেশি থাকে না, কিন্তু হাঁটু জল পরিমাণ পানি বরফের মতো ঠান্ডা। নদীর ওপারে হিন্দু পাড়া গ্রাম। আজকের ঘটনা সেই হিন্দু পাড়ারই একজন গ্রাম্য চিকিৎসককে কেন্দ্র করে। যার ঘটনা বলছি তিনি পেশা একজন স্কুল মাস্টার, কিন্তু এর পাশাপাশি গ্রাম্য চিকিৎসক হিসেবেও তার বেশ সুনাম রয়েছে। বলা হয়ে থাকে যে সবার চিকিৎসা বারবার, ওনার চিকিৎসা একবার। ওনার নাম ছিল বীরেন্দ্রনাথ হালদার। গ্রামের যে কোনো বয়সের মানুষ অসুস্থ হলে ওনাকে খবর দেয়া মাত্র এসে হাজির হতেন। কি শীত কি গ্রীষ্ম, কোনো কিছুর তোয়াক্কা করতেন না। তো একবার হলো কি, উনি এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলেন। অনেক বড় বড় ডাক্তার কবিরাজ দেখানোর পরেও যখন তিনি আর সুস্থ হচ্ছেন না, তখন পরিবারের লোকেরা তার আশা ছেড়ে দিয়েছেন। আমরা জানি হিন্দু ধর্মের রীতি অনুযায়ী কেউ মৃত্যু মুখে পতিত হলে তাকে ঘর থেকে বের করে আঙিনায় তুলসী তলায় রাখা হয়। তো রীতি অনুযায়ী তাকেও তুলসী তলায় নামানো হয়েছিল। দুদিন পরে ওই ডাক্তারের স্ত্রী একটা অদ্ভুত স্বপ্ন দেখেন। তিনি দেখতে পান বেশ লম্বা দাড়িওয়ালা, মাথায় বেশ বড় জটাধারী এক সাধু তাকে আদেশ করছেন যে গ্রামের অদূরেই একটা কালী মন্দির আছে, সেখানে এক তান্ত্রিক এসেছেন বেশ কিছুদিন আগে। রাত্রি দ্বিপ্রহরের সময় ওই তান্ত্রিকের কাছে গিয়ে সমস্যার কথা খুলে বলতে হবে, তাতেই নাকি সমস্ত মুশকিল আসান হবে। উনি স্বপ্নটা দেখার সাথে সাথেই ঘুম থেকে জেগে ওঠেন। পরদিন স্বপ্নে পাওয়া আদেশ অনুযায়ী সেই কালী মন্দিরে গিয়ে দেখেন সত্যি সত্যি এক তান্ত্রিক বাবা এসেছেন। উনি কাছে গিয়ে প্রণাম করতেই সাধু বলে উঠলেন, আমি জানি তুমি কেন এসেছ। তোমার স্বামী সুস্থ হয়ে উঠবেন, কিন্তু তার জন্য বাড়িতে বড়সড় একটা হোম করতে হবে। বাকি কাজ আমিই করব। এই বলে সেদিনের মতো তান্ত্রিক ডাক্তার পত্নীকে বিদায় করলেন। এর ঠিক 2 দিন পর ডাক্তার বাড়িতে বেশ বড় করে একটা পূজা হলো। পূজার পর থেকেই মাঝরাতে গ্রামের বিভিন্ন জায়গায় বিচিত্র রকমের শব্দ শোনা যেতে লাগলো। হঠাৎ করে কেউ কেউ তাদের পরিচিত মানুষের ডাক শুনতে আরম্ভ করলেন। পরপর 2 দিন এমন হওয়াতে গ্রামের লোক একটু ভয় পেতে শুরু করলো। দ্বিতীয় রাতে কিছু বুঝে ওঠার আগেই গ্রামের শেষ সীমানার একটা বাড়ি থেকে কান্নার শব্দ শোনা গেল। ওই বাড়ির 7 বছরের একটা বাচ্চা ছেলে চিৎকার করে
ও মাগো বলে বিছানা থেকে পড়ে মারা যায়। তার পরের কাহিনী বেশ ছোট। ডাক্তার আস্তে আস্তে সুস্থ হন, তিনি এখনো দিব্যি বেঁচে আছেন। লোকের মুখে শোনা যায় যে ওই বাচ্চার মৃত্যুই নাকি ডাক্তারকে নতুন জীবন এনে দিয়েছে। ভূত কথা। নিশির ডাক, এই নামটার সাথে আমরা প্রায় সবাই পরিচিত। গ্রাম বাংলায় এমন অনেক ঘটনা শুনতে পাওয়া যায় যে আপনি আপনার পরিচিত কোনো মানুষের ডাক শুনতে পেয়েছেন এবং সেই ডাকে সাড়া দিয়ে আপনি হয়তো বের হয়ে গিয়েছেন, আর এই বের হওয়াই আপনার জন্য হয়েছে কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা। আর ঠিক এই ধরনের একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করেছে আমাদের একজন লিসেনার। আমরা তার ঘটনায় চলে যাচ্ছি। আমি একজন ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমার বাসা নারায়ণগঞ্জে। এই ঘটনাটি আমি আমার নানুর কাছ থেকে শুনেছিলাম। আমার নানু বলেছে নানুর এক দুঃসম্পর্কের রিলেটিভের সাথে ঘটে যায় এই ঘটনা। নানু যেভাবে বলেছে ঘটনাটি সেভাবেই লিখছি। সেই রিলেটিভ ও তার বন্ধুরা একদিন প্ল্যান করলো ফজরের একটু আগে মাছ ধরতে যাবে। মাছ ধরে এসে গোসল করে নামাজ আদায় করবে। ওরা ঠিক করলো যে রাত 3টার সময় মাছ ধরতে যাবে। তখন ওই রিলেটিভ তার বন্ধুদেরকে বলল যে তোমরা যখন যাবে তখন আমাকে বাসা থেকে ডেকে নিয়ে যেও। এই বলে সবাই নিজের বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে হঠাৎ ওই রিলেটিভের ঘরের দরজার টোকার শব্দ শুনে উনি দরজা খুলে দিলেন। খুলে দেখলো যে তার ওই বন্ধুরা। পরে তিনি তাদের সাথে চলে যায় মাছ ধরতে, কিন্তু একবারও খেয়াল না করে যে ঘড়িতে কয়টা বাজে। আনুমানিক তখন 12টা অথবা 12:30 বাজে। পরে মাছ ধরতে যখন পানিতে নামলো তখন ওই রিলেটিভ একদিকে আর তার বন্ধুরা অন্যদিকে মাছ ধরছিল। এটা দেখে তিনি তাদের বলল, ওইদিকে কেন, এদিকে আসো, এদিকে অনেক মাছ আছে। তারা ওই লোকটার কথা কানেই তুলল না, তারা তাদের মতো মাছ ধরছে। একটা কথা বলে রাখি, তারা মাছ ধরতে যে জিনিসটা ব্যবহার করেছিল সেটাকে গ্রামের ভাষায় পোলো বলা হয়। পোলো দিয়ে মাছ ধরতে হলে একসাথে অনেকজনকে মাছ ধরতে যেতে হয়, আর সবাইকে একসাথে সামনের দিকে যেতে হয়। একসাথে না চললে বেশি মাছ পাওয়া যায় না, তাই একসাথেই থাকতে হয়। কিন্তু ওই লোকটা একদিকে আর তার বন্ধুরা আরেক দিকে। একটা সময় পার করে তিনি খেয়াল করলো যে তিনি অনেক সময় ধরে মাছ ধরছে, কিন্তু তার মাছের ডুলা ভরছে না। অনেকে আছে যারা ডুলা মানে কি বুঝবেন না। ডুলা হচ্ছে মাছ ধরে যে পাত্রে রাখা হয়। ডুলা বাঁশ দিয়ে তৈরি করতে হয়। যাই হোক, এবার ঘটনাতে ফিরে আসি। অনেকটা সময় মাছ ধরার পরও দেখলো তার ওই ডুলা ভরেনি। তখন তিনি ওই ডুলায় হাত দিয়ে দেখলো মাছের মাথা আর কাটা ছাড়া পুরো মাছ উধাও। সাথে সাথে তিনি তার বন্ধুদের দিকে তাকালো, কিন্তু সেখানে তার বন্ধুরা ছিল না। পুরো বিলে তিনি একাই ছিলেন। তারপর ওনার বুঝতে বেশি একটা কষ্ট হলো না যে তার সাথে অস্বাভাবিক কিছু একটা হচ্ছে। ওই লোকটা আবার আমল করত, 5 ওয়াক্ত নামাজ পড়ত। আগের দিনের মানুষেরা অনেক সাহসী ছিল, আর প্রায় সবাই কম বেশি কবিরাজি জানত। এবার তিনি দেখলো পানির নিচ থেকে ভয়ঙ্কর চেহারার একটা মানুষের মতো অবয়ব। সেটা দেখে তিনি ভয়ে প্রায় অজ্ঞানের মতো হয়ে গিয়েছিল। তখন তিনি সূরা কালমা পড়ে একটা বৃত্ত কাটার সময় ওই বিভৎস চেহারার অবয়বটাকে বলল যে, আমি তো তোর কোনো ক্ষতি করি নাই, তাহলে আমাকে বন্দি করছিস কেন? তখন তিনি বলল যে, তুই যদি পারতি তাহলে আরো আগেই আমার ক্ষতি করতি। এই বলে তিনি বৃত্ত কেটে বাসায় চলে আসে। পরের দিনের বেলাতে ওই জায়গায় যান তিনি, এবং ওইখানে গিয়ে দেখে ওই বৃত্তটার ভেতরে একটা কাক মরে ভেসে আছে। এটাই ছিল আমার ঘটনা। ভূত কথা। লোকমুখে আসলে এই ধরনের কথা শোনা যায় যে পশু পাখির রূপ ধরে এই ধরনের অশরীরীরা আমাদের কাছে আসার চেষ্টা করে। আর তার মধ্যে এই কাক অথবা বিড়াল এই জিনিসটার কথা একটু বেশি শোনা যায়। কিন্তু এই কাক অথবা বিড়ালই কেন, অন্য কোনো জিনিস না কেন? এটার কি কোনো যুক্তি আছে?
যদি থেকে থাকে তাহলে কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আর এই ধরনের ভয়ঙ্কর ঘটনা যা কিনা শুনলেও বিশ্বাস হওয়ার যোগ্য না, এই ধরনের কোনো ঘটনা যদি আপনার সাথে ঘটে থাকে অথবা আপনার পরিচিত কারোর সাথে ঘটে থাকে, অবশ্যই আমাদেরকে লিখে পাঠাবেন। আমাদেরকে লেখার ঠিকানা bhutkotha@radiofurti.fm। আপনি কিন্তু আমাদেরকে আপনার ঘটনা অডিও আকারেও পাঠাতে পারেন অথবা আমাদের স্টুডিওতে এসে সরাসরি আপনার ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন। তবে অবশ্যই আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নম্বরটি উল্লেখ করবেন। চলছে রেডিও ফুর্তি 88 FM, শুনছেন ভূত কথা। দর্শক, গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।